আবারও কঠোর লকডাউনে যুক্তরাজ্য। বরিস জনসন বললেন, নিয়ন্ত্রণের বাইরে করোনা পরিস্থিতি। ভারত থেকে অক্সফোর্ডের টিকা আমদানির অনুমোদন বাংলাদেশ ওষুধ প্রশাসনের। উল্টো পথে গাড়ি, যেখানে সেখানে যাত্রী ওঠানামা সহ সড়কে আইন ভাঙার মহোৎসব। শৃঙ্খলা ফেরাতে কঠোর হচ্ছে ডিএমপি। আপনার পুরা মাসের বেতন কিন্তু শুধু একটা ট্রাফিকের মামলায় খেয়ে যায়। করোনায় কন্টেইনার হ্যান্ডেলিংয়ে অর্জন হয়নি লক্ষ্যমাত্রা, কমেছে জাহাজ আসার সংখ্যাও। বিশ্ব র্যাঙ্কিংয়ে ছিটকে পড়ার শঙ্কায় চট্টগ্রাম বন্দর। চাহিদার তুলনায় সরবরাহ বেশি হয়, নষ্ট হচ্ছে আমদানি করা পেঁয়াজ। দেশিটার দাম কেজিতে কমে গেছে 5 থেকে 6 টাকা, ক্ষতিগ্রস্ত সব পক্ষ। ভোরের সময় সঙ্গে আছি আমি এশা হোসেন। টিকা দিয়েও লাগাম টানা যাচ্ছে না করোনার। এই অবস্থায় আবারও কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলছেন, নতুন ধরন শনাক্তের পর করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। লকডাউনের ঘোষণা করেছে স্কটল্যান্ডও। অক্সফোর্ডের উদ্ভাবিত করোনার টিকার অনুমোদনের পর লন্ডনের একটি হাসপাতালে তা প্রয়োগের সময় পরিদর্শন করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রাজেনেকার টিকার পাশাপাশি দেশজুড়ে ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিনের প্রয়োগ চলছে পুরোদমে। তবে এরপরও লাগামহীন করোনা। বিশেষ করে নতুন ধরন শনাক্তের পর ব্রিটেনের করোনা পরিস্থিতি আরও মারাত্মক আকার ধারণ করেছে। টানা প্রায় 7 দিন ধরে প্রতিদিন 50,000-এর বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। এই অবস্থায় আরও কঠোর বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। Today, the United Kingdom's chief medical officers have advised that the country should move to alert level 5. স্বাস্থ্য কর্মকর্তারা অ্যালার্ট 5 জারি করার উপদেশ দিয়েছেন। অর্থাৎ এখনই প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আগামী 21 দিনের মধ্যে পরিস্থিতির ব্যাপক অবনতি হতে পারে। আশা করি ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে সবাইকে ভ্যাকসিনেশন কর্মসূচির আওতায় নিয়ে আসতে পারলে ধীরে ধীরে সব বিধিনিষেধ প্রত্যাহার করা সম্ভব হবে। করোনা মোকাবিলা ও হাসপাতালগুলোতে চাপ কমাতে মঙ্গলবার থেকেই লকডাউন ঘোষণা করেছেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজন। যুক্তরাষ্ট্র জুড়েও চলছে টিকাদান কর্মসূচি। এর মধ্যে করোনার টিকার দ্বিতীয় ডোজও নিতে শুরু করেছেন অনেকে। এরপরও এখনও আক্রান্ত ও মৃতের দিক দিয়ে শীর্ষে অবস্থান করছে দেশটি। গেল একদিনে আক্রান্ত হয়েছেন প্রায় 2 লাখ মানুষ। এর মধ্যে সবচেয়ে নাজুক অবস্থা ক্যালিফোর্নিয়ার। একদিনেই রেকর্ড 21,000-এর বেশি করোনা আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালগুলোতে পার্কিংয়ের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে অ্যাম্বুলেন্সগুলোকে। যুক্তরাষ্ট্রের পরপরই অবস্থান করছে ভারত ও ব্রাজিল। পাশাপাশি ইউরোপের করোনা পরিস্থিতিরও তেমন কোনো উন্নতি নেই। রাশিয়া, ফ্রান্স, স্পেনের পাশাপাশি গোটা বিশ্বেই আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। ওমর ইনান, সময় সংবাদ। এদিকে নতুন ধরনের করোনা প্রতিরোধে ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে আবারও সন্দেহ প্রকাশ করেছেন গবেষকরা। বিশেষ করে দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনার নতুন ধরনের বিরুদ্ধে চলমান কোভিডের টিকা কাজ নাও করতে পারলে বলে মনে করেছেন ব্রিটেনের কয়েকজন গবেষক। ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী বলছেন, দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া নতুন ধরনটি যুক্তরাজ্যের চেয়েও অনেক বেশি সংক্রামক। ব্রিটেনে গত মাসে করোনার নতুন ধরন শনাক্তের কদিন পরেই দক্ষিণ আফ্রিকায় করোনার আরও এক ধরন শনাক্তের কথা জানায় আফ্রিকা কর্তৃপক্ষ। নতুন ধরন শনাক্তের পর হু হু করে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। আক্রান্তের টালিতে স্পষ্ট কতটা সংক্রামক করোনার নতুন ধরন। দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনার নতুন ধরন নিয়ে বেশ উদ্বিগ্ন ব্রিটেনের গবেষকরা। যুক্তরাজ্যের স্বাস্থ্য উপদেষ্টাদের উদ্ধৃত করে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী বলেন, গবেষকদের অনেকেই মনে করছেন করোনার টিকায় এই ভাইরাসকে দমানো সম্ভব নয়। দক্ষিণ আফ্রিকার করোনা ভাইরাসের গুরুত্বপূর্ণ স্পাইক প্রোটিনে অনেক বেশি রূপান্তর হওয়ায় ভ্যাকসিন কার্যক্ষমতা হারাবে বলে দাবি করেন তারা। যুক্তরাজ্যের চেয়ে আফ্রিকা অনেক বেশি ঝুঁকিতে রয়েছে। আমাদের শঙ্কা, করোনার ভ্যাকসিনটি নতুন শনাক্ত হওয়া ধরনে নাও কাজ করতে পারে। এছাড়া দক্ষিণ আফ্রিকার ধরনটি অনেক বেশি সংক্রামক, আর এই কারণেই আমরা দেশটির সঙ্গে সব ধরনের ফ্লাইট বন্ধ রেখেছি। তবে করোনার নতুন ধরনটি চলমান ভ্যাকসিনে কাজ না করলেও নতুন ভ্যাকসিন উদ্ভাবনে খুব বেশি সময় লাগবে না বলে জানিয়েছেন ম্যাট হ্যানকক। সর্বোচ্চ 1 মাস থেকে 1.5 মাসের মধ্যে এটি উদ্ভাবনের আশা প্রকাশ করেন তিনি। ওমর ইনান, সময় সংবাদ।
এদিকে ইউরোপের অন্যান্য দেশগুলোর মতো জার্মানিতেও কোভিড-19 ভ্যাকসিনের চলমান কার্যক্রমকে মহামারী ঠেকানোর সুষ্ঠু পরিকল্পনা বলছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। তবে স্থানীয়দের পাশাপাশি প্রবাসীরাও কি টিকা পাচ্ছেন, জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। প্রাণঘাতী করোনাকে দমনে টিকা দেওয়ার কার্যক্রমের মধ্য দিয়ে অন্যান্য দেশের মতো জার্মানিও সফলতার স্বাক্ষর রাখতে শুরু করেছে। শুরু থেকেই এখন পর্যন্ত 2.5 লাখেরও বেশি মানুষকে টিকাদানের আওতায় আনা হয়েছে। টিকা দেয়া হচ্ছে 80 বছরের ঊর্ধ্বে থাকা প্রবীণ সহ স্বাস্থ্য খাত সংশ্লিষ্টদের। এরই মধ্যে দেশটিতে বসবাসরত 20,000 প্রবাসীর মধ্যে স্বাস্থ্য খাতে কর্মরত সহ অনেকেই নিয়েছেন এই টিকা। জার্মানিতে প্রবীণ নিবাসে কর্মরত আছে, আর স্বাস্থ্যসেবা করার জন্য আমাদের প্রবীণদের টিকা দেওয়া হয়েছে। আমিও টিকা পেয়েছি। টিকা দেওয়ার পরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, একটু ব্যথা ছিল, ওটা চলে গেছে। আমি চাই জার্মানিতে যারা আছে সবাই জানি টিকার আওতায় আসুক, যারা কর্মরত আছে স্বাস্থ্যগত জরুরিতে তাদেরও টিকার আওতায় আনানো হোক। দেশটির স্থানীয়দের মধ্যে এখনো অনেকেই মনে করছেন অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়া শুরু হলেও করোনা থেকে বাঁচতে টিকার দ্বিতীয় ডোজ নেয়ার পাশাপাশি বিধিনিয়ম মেনে চলার কোনো বিকল্প নাই। সোজাভাবে বলতে চাই, ভ্যাকসিন দেয়া সবে শুরু হয়েছে। টিকার উৎপাদনকারীদের মতে করোনা এখনই পালাবে সেটা আমি বিশ্বাস করি না, আরো সময় লাগবে, ততদিন মাস্ক পরে থাকতে হবে। এদিকে জার্মানি জুড়ে প্রায় প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা, যে সংখ্যা এখন 34,000-এরও বেশি। এই মুহূর্তে বিশ্বে বেশ কটি টিকার অনুমোদন এবং তার প্রয়োগ শুরু হলেও তার পার্শ্ব প্রতিক্রিয়া কি হচ্ছে সেটি জানতে অপেক্ষার পাশাপাশি যারা টিকা নিয়েছেন তাদেরকে পর্যবেক্ষণে রাখার পরামর্শ সমালোচকদের। তবুও এই মুহূর্তে যে করোনাকে বশ মানানো গেছে এই বা কম কিসে বলছেন বিশেষজ্ঞরা। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে করোনার ভ্যাকসিন আমদানিতে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। গতকাল সন্ধ্যায় ভারত থেকে অক্সফোর্ডের টিকা দেশে আনতে প্রাথমিক অনাপত্তিপত্র দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর। এদিকে ভারতের রফতানি নিষেধাজ্ঞা কোনো ইস্যু নয় জানিয়ে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের প্রধান নাজমুল হাসান পাপল বলেছেন, 1 মাসের মধ্যেই ভ্যাকসিন পাঠাতে বাধ্য সেরাম ইনস্টিটিউট। 2 মাস আগে হয়েছে চুক্তি। ভারতের রফতানি নিষেধাজ্ঞা নিয়ে সোমবার দিনভর জল্পনা কল্পনার মধ্যেই সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে অক্সফোর্ডের টিকা জরুরি প্রয়োজনে আমদানির অনাপত্তিপত্র দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর। এনওসি দিয়েছি, কোনো বাধা নেই, সার্টিফিকেট আমরা দিয়ে দিছি, এটাই আমাদের এই অনুমোদন এবং এটা আনতে পারবে 1 মাসের মধ্যে চলে আসবে হয়তো, বা যত দ্রুত সম্ভব 10 দিনও আসতে পারে। এর আগে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন জানান, সেরামের টিকা রফতানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞা বাংলাদেশের ক্ষেত্রে খাটবে না। টিকা গণহারে প্রয়োগে ওষুধ প্রশাসনের অনুমোদন পাওয়ার 1 মাসের মধ্যেই চুক্তি অনুযায়ী ওষুধ আনা যাবে। রেগুলেটরি অথরিটি অ্যাপ্রুভাল দেওয়ার 1 মাসের মধ্যে ওরা আমাদের এখানে সাপ্লাই শুরু করতে হবে অ্যাকর্ডিং টু দি এগ্রিমেন্ট। এখন 1 মাসের মধ্যে প্রতি মাসে 50 লক্ষ করে 6 মাসের মধ্যে 3 কোটি ডোজ দিবে। দিস ইজ ক্লিয়ার কাট রিটেন এইটার মধ্যে। ইনফ্যাক্ট আমরা চেষ্টা করবো আরো আগে আনা যায় কিনা, আমরা যত এটাকে এক্সপ্লয়েট করা যায় উই উইল ট্রাই আওয়ার বেস্ট। যে পরিমাণ টিকার এলসি খোলা হয়েছে তা দিতে ভারতীয় প্রতিষ্ঠানটি বাধ্য বলেও জানান তিনি। একটা প্রাইসিং ফর্মুলা থাকে প্রত্যেকটা ইম্পোর্টেড প্রোডাক্ট, যে এত পার্সেন্ট হচ্ছে ম্যানুফ্যাকচারার পাবে, 16% রিটেল মার্জিন, 15.5% ভিএটি। আমাদের ওই যদি নর্মাল যা হয় তাই হয়, তাহলে আমাদের এটা 80 সেন্ট পাওয়ার কথা। গত 5 নভেম্বর ভারতের সেরাম ইনস্টিটিউট ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সঙ্গে সরকারের ত্রিপক্ষীয় চুক্তি অনুসারে 3 কোটি ভ্যাকসিন পাওয়ার কথা বাংলাদেশের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এর আগে স্বাস্থ্যমন্ত্রী জানান, ভ্যাকসিন রফতানিতে ভারতের নিষেধাজ্ঞা নতুন সমস্যা হলেও দ্রুত এর সমাধানে আশাবাদী তিনি, কিন্তু দুশ্চিন্তার কারণ নেই বলে মনে করছেন পররাষ্ট্রমন্ত্রী। বলছেন, ভারতের সর্বোচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনা অনুযায়ী যথাসময়ে দেশে আসবে টিকা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকার ভারতীয় দূতাবাসের সঙ্গে আলোচনা শেষে এ বিষয়ে কথা বলেন 2 মন্ত্রী। ব্রিটেনে অক্সফোর্ডের টিকা প্রয়োগ শুরুর দিনে বাংলাদেশের জন্য আশাবাদের পরিবর্তে এলো অনিশ্চয়তার এক খবর। গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে ভারতের সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদর পুনওয়ালা জানান, আগামী 2 মাস ভারতের স্থানীয় 10 কোটি ডোজ টিকার চাহিদা মিটিয়ে তারপর রফতানির কথা ভাবছেন তারা।
অথচ মাত্র একদিন আগেই দেশে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এই মাসের মধ্যেই টিকা পাওয়ার নিশ্চয়তা দিয়েছিলেন। গেল মাসে ভারতের সেরাম ইনস্টিটিউট আর বাংলাদেশে বেক্সিমকো ফার্মার মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী একই সময়ে অক্সফোর্ডের টিকা পাওয়ার কথা দুই দেশের। এ অবস্থায় সোমবার সকালে জরুরি সভায় বসেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা। পরে ব্রিফিংয়ে মন্ত্রী জানান, চুক্তি অনুযায়ী আগামী এক মাসের মধ্যে টিকা পাওয়ার আশা ছাড়ছে না বাংলাদেশ। ওনারা আশ্বস্ত করেছেন আমাদের সাথে যে চুক্তি হয়েছে সেই চুক্তিটি ব্যাহত হবে না। নতুন একটা সমস্যা সামনে আসলো, এখন আমরা এটা নিয়ে কাজ করছি। উই হ্যাভ সাইন্ড এ কন্ট্রাক্ট। সেই কন্ট্রাক্টের ভিত্তিতে আমরা কিন্তু কথা বলি। এখন যেহেতু একটা সমস্যা অ্যারাইজ করেছে, যে সমস্যাটা আমাদের পক্ষ থেকে অ্যারাইজ হয় নাই, সমস্যার সৃষ্টি হয়েছে, যেখান থেকে আমরা আনবো সেখানে একটা সমস্যার কথা আসছে। প্রতিষ্ঠানটিকে $120 মিলিয়ন পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে সোমবারই। বেক্সিমকোর সাথে আগে চুক্তি হয়েছে, তাই ভারতে নতুন রফতানি নিষেধাজ্ঞার আওতায় বাংলাদেশ পড়বে না বলেও ভারতীয় দূতাবাসে বরাত দিয়ে জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়। যেটুজি বলতে যেটা বোঝায় আমরা আক্ষরিক করতে সেটা আমরা করিনি, বাট যাদের উপস্থিতিতে করেছি এবং সরকার যে সাথে শতভাগ যে কনসার্ন আছে এতে কোনো সন্দেহ নাই। এদিকে বিষয়টি জানার পরই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দিল্লির হাই কমিশন যোগাযোগ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে। পরে মন্ত্রী আশ্বস্ত করেন বাংলাদেশে টিকা আসছে যথাসময়ে, এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আলাপ করে এটা হয়েছে যে বাংলাদেশ প্রথম ভ্যাকসিন পাবে, সুতরাং কোনো ধরনের ব্যান এটার উপর অ্যাপ্লিকেবল হবে না। টিকার বিকল্প উৎস সন্ধানেও বাংলাদেশ কাজ করছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। থ্যাংক ইউ। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। একটি কবিতা শোনাও। পারিব না কালীপ্রসন্ন ঘোষ, পারিব না একথাটি বলিও না, কেন পারিবেন না তাহা ভাব একবার, পাঁচজনে পারি যাহা তুমিও পারিবে তাহা। ঘরে শিশুদের পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াবে রোবট এডুবট। এ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। জাতির পিতাকে হত্যা করে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলেন জিয়াউর রহমান। সেই অতৎপরতা এখনও চলছে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বিকেলে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে উপলক্ষে ভিডিও কনফারেন্সে এই কথা বলেন তিনি। জাতির পিতার আদর্শ ধারণ করে আগামীতে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি। এ সময় কিছু গণমাধ্যম ছাত্রলীগের ভালো কাজ দেখে না বলেও সমালোচনা করেছেন আওয়ামী লীগ সভাপতি। বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেন্দ্রীয় আয়োজন হলো অনলাইনেই। জাতীয় সঙ্গীত গেয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনার মূল কার্যক্রম শুরু করেন নেতাকর্মীরা। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় গণভবন থেকে যোগ দেন দলীয় প্রধান শেখ হাসিনা। দলীয় সঙ্গীত বাজিয়ে একযোগে জন্মদিনের কেক কাটা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের সব আন্দোলন সংগ্রামে সবচেয়ে বেশি রক্ত ঝরেছে ছাত্রলীগের। জানান, ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন জিয়াউর রহমান। এই স্বাধীনতাটাকে ব্যর্থ করাটাই ছিল তাদের লক্ষ্য, যে পাকিস্তান থেকে আলাদা হয়ে যাওয়ার পর বাংলাদেশ আবার উন্নতি করতে পারে, এটা তারা কখনো মানতে চায়নি, বরং বাংলাদেশকে তারা ব্যর্থ করতে চেয়েছিল। সে চক্রান্ত চলছে, এখনো একেবারে থেমে গেছে তা না। মহামারীতে মানুষের সাহায্যে অগ্রগামী হয়ে থাকা ছাত্রলীগের প্রশংসা করেন শেখ হাসিনা। বলেন, কিছু গণমাধ্যম সংগঠনটির ভালো কাজ দেখে না। তোমরা যে কাজগুলি করে গেছো তার জন্য সবসময় আমরা সাধুবাদ জানাই। আমি জানি হয়তো ক্ষেত্র বিশেষে কোথাও কোথাও দু একটা ঘটনা ঘটে, আর আমাদের কিছু পত্রপত্রিকা আছে, যত ভালো কাজ করো সেটা লেখার তাদের যোগ্যতা নেই। যদি কোথাও এতটুকু খুঁত পায় সেটাকে বড় করে লিখতে পারে, এটা তাদের একটা দৈন্যতা। কাজে ওগুলো আমি বেশি একটা হিসাবে ধরি না। জাতির পিতার আদর্শ ও দেশপ্রেম নিয়ে আগামীর নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জনে ছাত্রলীগকে মনোযোগী হওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। উপর দিকে তাকিয়ে চলতে গেলে হোঁচট খেতে হয়, সেই জন্য মাটির দিকে তাকিয়ে চলতে হয়। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বছরের শুরু থেকেই সড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর হওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। একেতে নগর জুড়েই উন্নয়নের কাজ চলায় রাস্তা হয়ে পড়েছে সংকীর্ণ। তার ওপর স্কুল কলেজ বন্ধ থাকার পরও এখনও দিনভরই ভয়াবহ যানজট।
তবে বিশেষজ্ঞরা বলছেন বল প্রয়োগে সাময়িক সমাধান মিললেও টেকসই সুবিধা পেতে পুরো সড়ক নেটওয়ার্ক কৌশলগত পরিবহন পরিকল্পনার আদলে ঢেলে সাজাতে হবে। আতিকুর রহমান তমালের রিপোর্ট। হ্যালো, একটু মানে কথা বলি, আমি আপনাকে হাত দেখাচ্ছি, আপনি দাঁড়াবেন না কাইন্ডলি একটু? ঠিক আছে, এটা তো আপনার রং, তাই না? বছরের দ্বিতীয় দিন শনিবার, তাই রাস্তা ফাঁকা, তারপরও উল্টো পথে চলছে গাড়ি। না দাঁড়িয়ে উল্টো আপনাকে জোরে হাসতেছিলেন কেন হয় এটা? আমি তো বেরোয় যাবো দেখে, আমি তো আপনার হাতে দাঁড়াবো না, আমি তো আপনাকে দাঁড়াতে অনুরোধ করার পরও না দাঁড়িয়ে বেপরোয়া গতিতে চলে যাওয়ার চেষ্টা। আমার সঙ্গে তো সেটা ছিল ভাই, এটাও দেখেন নাই। শেষমেশ স্বীকারও করলেন কাজটা বেআইনি ছিল। তো সেটা কি মানে ভুল ছিল আপনার? অবশ্যই ভুল ছিল। শুধু তিনি নন, পান্থকুঞ্জ পার্ক লাগোয়া সড়কটি দিয়ে সার্ক ফরওয়ার্ড সড়কে সেদিন 2 ঘন্টায় উল্টো পথে প্রাইভেট কার গিয়েছে 27টি, মোটরসাইকেল অসংখ্য। সবারই উত্তর সময় কম কিংবা সহজ অজুহাত বুঝতে পারেননি। আমার সামনে আরো 2টা গাড়ি ছিল। আচ্ছা ভাই, এটা দেখেন না। ট্রাফিক পুলিশ এই অপরাধে জরিমানাও করছেন, কিন্তু তারপরও বিকার নেই কারো। কেটে গেল ব্যক্তিগত জানের কথা। গণপরিবহনও চলছে যে যার মতো। বাস দাঁড়ানোর জন্য নির্ধারিত বাস পেতে দাঁড়ায় না বাস, যাত্রী উঠছেন মূল সড়কেই। আইন যেমন মানছেন না পরিবহন শ্রমিকরা, তেমনি যাত্রীরাও নির্বিকার। যে জায়গায় স্টপেজ না সেই জায়গায় যাত্রী নামতে যায়। ওদিকে বেড়িবাঁধে চলছে ফিটনেসহীন লক্কর চক্কর বাস ও লেগুনা। ঝুঁকিপূর্ণ যেসব যানের চালকও অপ্রাপ্ত বয়স্ক। বাবু, আপনার বয়স কত? ওই তো 17। সেসব কারণে করোনার মধ্যেও সড়কে ঘন্টার পর ঘন্টা তৈরি হচ্ছে যানের জটলা। যখন স্কুল কলেজ খুলবে তখন তো আরো ভয়ানক অবস্থা দাঁড়াবে। ডিএমপি কমিশনার বলছেন নতুন বছরের শুরু থেকেই সড়কে শৃঙ্খলা ফেরাবেন তারা। অত্যন্ত বিনয়ের সাথে বলি যে আমরা সর্বোচ্চ জরিমানার দিকে যাব। আপনার পুরা মাসের বেতন কিন্তু শুধু একটা ট্রাফিকের মামলায় খেয়ে যাবে। তবে বিশেষজ্ঞদের দাবি, এতে হয়তো সাময়িক সুবিধা পাওয়া যাবে, কিন্তু টেকসই সমাধান পেতে হলে একসাথে সমন্বিতভাবে বহু কাজে হাত দিতে হবে। সুশৃঙ্খল করার জন্য যেই পদ্ধতিগুলি ফলো করা উচিত ছিল, যে বাসকে কোম্পানি ভিত্তিক করে সুশৃঙ্খল করা, রিক্সাকে সংখ্যাগত নিয়ন্ত্রণ করা, ট্রিম করে নিয়ে আসতে হবে হাতির ঝিলের মতো। ওখানে পুলিশ লাগে না। হাতির ঝিল হতে পারে এই পরিকল্পিত সড়কের একটি সফল উদাহরণ। সংশ্লিষ্টরা বলছেন আইন শৃঙ্খলা বাহিনী আইন মানাতে নাগরিকদের বাধ্য করবেন, সেটি যেমন সত্য তেমনি এটিও সত্য যে নাগরিক হিসাবে আমাদের অনেক দায়িত্ব রয়েছে। তবে বিজ্ঞান ভিত্তিক পরিবহন সিস্টেম গড়ে তোলা এসবের চেয়ে অনেক বেশি জরুরি। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। করোনা সংক্রমণে আমদানি রফতানি বিপর্যয়ে কন্টেইনার হ্যান্ডেলিংয়ের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হওয়ায় বিশ্ব র্যাঙ্কিংয়ে ছিটকে পড়ার শঙ্কায় চট্টগ্রাম বন্দর। 2019 সালের তুলনায় 20 সালে অন্তত 2.5 লাখ কন্টেইনার কম হ্যান্ডেলিং হয়েছে। সে সাথে কমেছে জাহাজ আসার সংখ্যাও। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সবশেষ তথ্য অনুযায়ী চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ 2020 সালে কন্টেনার হ্যান্ডেলিং করেছে 28,39,977 টিউএস, অথচ 2019 সালে 30,88,000 টিউএস কন্টেনার হ্যান্ডেলিং হয়। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 32 লাখের কাছাকাছি। এমনকি 2018 সালেও 20 সালের তুলনায় বেশি কন্টেনার হ্যান্ডেলিং হয়েছিল। যেহেতু লজিস্টিক যে সাপোর্টটা এবং ইম্পোর্টার এবং এক্সপোর্টাররা যেহেতু এখন অলরেডি আগের মোডে চলে গেছেন, সেই ক্ষেত্রে আমরা আশা করতেছি যে আগামী বছর বা 2021 সাল আমাদের ইনশাল্লাহ ভালো হবে। গত 1 দশকের বেশি সময় ধরে চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী জাহাজ আসার পরিমাণ ক্রমশ বাড়ছিল। প্রতি বছরই এই খাতে প্রবৃদ্ধির হার ছিল 4 থেকে 8%। 2020 সালে বন্দরে 4000-এর বেশি পণ্যবাহী জাহাজ আসবে বলে ধারণা করা হলো। করোনা সংক্রমণের প্রভাবে জাহাজ এসেছে 3728টি, অথচ 2018 এবং 19 সালেও এর চেয়ে বেশি জাহাজ বন্দরে এসেছিল। যেহেতু এখন ইম্পোর্ট ভলিউম বাড়ছে, জাহাজের স্টে টাইমও কিন্তু অত এখন স্টেবল পর্যায়ে আছে। তবে আমরা আশা করছি এটা যদি আমরা প্রতিটা স্টেক হোল্ডার যদি আমরা একসাথে যদি ইনিশিয়েটিভ নিই, এটা আমার মনে হয় আমরা এই অর্থনৈতিক যে সমস্যাগুলো আমরা প্রবলেমটা ফেস করেছি সেটা থেকে আমরা
উত্তোলন পেয়ে যাব। বিশ্বের ব্যস্ততম 100টি বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দরের স্থান বর্তমানে 58তম। বাংলাদেশে করোনাকালীন চূড়ান্ত সময় মার্চ, এপ্রিল এবং মে এই 3 মাস পুরোদমে সচল ছিল এই চট্টগ্রাম বন্দর। তার বিপরীতে জাহাজ আসার পরিমাণ ছিল অনেকটা কম। আর বছর শেষে সার্বিক প্রবৃদ্ধিতে তার প্রভাব পড়েছে বলে মনে করছেন বন্দর কর্মকর্তারা। করোনা সংক্রমণ কাটিয়ে নানা ব্যবস্থা গ্রহণের কারণে বন্দর আগের অবস্থানে ফিরছে বলে দাবি বন্দরের এই কর্মকর্তার। 2020 সালে যে হিসাব হবে সেটা হচ্ছে 2019-এর রেকর্ডের ভিত্তিতে। সেই হিসাবে 2019-এও আমাদের গ্রোথ অনেক ভালো। আমরা আগামীবারও আমরা র্যাঙ্কিংয়ে থাকব। তবে ওয়ার্ল্ড ওয়াইড করোনাকালীন সময়ে সব বন্দরগুলাই প্রবৃদ্ধি কম ছিল, তো সেই হিসাবে চট্টগ্রাম বন্দর র্যাঙ্কিংয়ের নিচে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। কন্টেনার হ্যান্ডেলিং এবং জাহাজ আসার ক্ষেত্রে পিছিয়ে থাকলেও বাল্ক পণ্য আসায় এগিয়েছে চট্টগ্রাম বন্দর। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। চলতি অর্থ বছরের 6 মাসে সরকারকে দেয়া কালো টাকা সাদা করার সুযোগ নিয়েছেন 7,650 জন করদাতা। এতে সরকার কর পেয়েছে 962 কোটি টাকা। অন্যান্য সময়ের চেয়ে এবছর বেশি সাড়া মিলেছে বলে দাবি এনবিআর-এর। তবে কালো অর্থনীতির আকারের হিসাবে খুব বেশি নয় বলে মনে করেন বিশ্লেষকরা। এবছর রিটার্ন দাখিল করেছেন 21,51,326 জন করদাতা। করোনা মহামারীর মধ্যেও চলতি কর বর্ষে আগের বছরের চেয়ে রিটার্ন দাখিল ও কর আহরণ বেশি হওয়ায় সন্তুষ্ট এনবিআর। এবং 2020-2021 অর্থ করোনা মহামারীতে রাজস্ব আহরণে মন্দার কারণে অর্থনীতিতে গতি ফেরাতে এবছর বাজেটে ঢালাওভাবে কালো টাকা সাদা করার সুযোগ দেয় সরকার। বলা হয় যারা এই সুযোগ নেবেন তাদের আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলবে না কোনো সংস্থা। অপ্রদর্শিত নগদ অর্থ, ব্যাংক আমানত, সঞ্চয়পত্র, শেয়ার ও বন্ডের উপর 10% হারে এবং জমিও ফ্ল্যাট আকার অনুসারে নির্দিষ্ট হারে কর দিয়ে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়। ডিসেম্বর পর্যন্ত সরকারের দেওয়া সুযোগ নিয়ে অপ্রদর্শিত নগদ অর্থ, ব্যাংকে রাখার টাকা, ফ্ল্যাট ও জমি বৈধ করেছেন 7,445 জন করদাতা। বিপরীতে কর দিয়েছেন 940 কোটি টাকা। আর 22 কোটি টাকা কর দিয়ে শেয়ার বাজারে বিনিয়োগ করা কালো টাকা সাদা করেছেন 205 জন। তবে ডিসেম্বর মাসেই সর্বোচ্চ 6,000 কোটি টাকা সাদা হয়েছে। করোনাকালীন সময়ে সবাই ভাবছিলাম যে এটা নেগেটিভ গ্রোথ হবে, কিন্তু সেটা হয় নাই। অপ্রদর্শিত যে একটা সুযোগ সরকার ঘোষণা করেছিল তার আওতায় 7,660 জন এটার সুযোগ গ্রহণ করেছে। কর আসছে এই খাতে 962.60 কোটি টাকা। এটা তো কম বলার কোনো উপায় নাই। আগের চেয়ে বেশি করদাতা এই সুযোগ নিলেও কালো অর্থনীতির আকার হিসেবে বেশি নয় বলে মনে করেন বিশ্লেষক। অপ্রদর্শিত অর্থ জমা দেওয়ার যে সুযোগটা দেওয়া হয়েছে অতীতেও যেমন হয়েছে খুব ভালোভাবে সাড়া পড়ে না, এখনও ঠিক সেই রকম দেখা যাচ্ছে, তবে কিছুটা ঊর্ধ্বগামী। এনবিআর এর সামগ্রিক রাজস্ব সংগ্রহের যে বিশাল মাপকাঠি সেটাতে ধরলে পরে এই 1,000 কোটি টাকার নিচের এই অর্থ এনবিআর এর 2,25,000 কোটি টাকা যেখানে কালেক্টেড হয় সেই তুলনায় কিন্তু খুবই নগণ্য। 1975 সালের পর এই পর্যন্ত 17 বার কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়। 2007 ও 2008 সালের সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে সবচেয়ে বেশি 9,683 কোটি টাকা সাদা করা হয়েছে। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। উত্তরের হিমেল বাতাসে শীত বাড়ছে সারা দেশে। এতে সবচেয়ে ভোগান্তিতে আছেন নিম্ন আয়ের ও ছিন্নমূল মানুষ। শীতার্ত মানুষের খবর জানাতে এই মুহূর্তে রাজশাহী রেল স্টেশন এলাকায় আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রকি, ঈশা, আপনি যেমনটি বলছিলেন, আসলে এই শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ার কারণে নিম্ন আয়ের যে মানুষগুলো আছে, ছিন্নমূল যে মানুষগুলো আছে, তারা বিপাকে পড়েছে। আসলে কতটি বিপাকে পড়েছে আসলে আপনি দেখেন যে এখানে রাজশাহী শিরোইল স্টেশনের বাইরে এখানে বেশ কিছু ছিন্নমূল মানুষ প্রতিদিনই খোলা আকাশের নিচে রাত্রি যাপন করছে এবং এই শীতের ভেতরে তারা কিন্তু খুব কষ্টের মধ্যে আছে, এমনটাই আসলে আমাদেরকে তারা বলছেন। আপনারা দেখছেন যে এখানে অনেকেই কিন্তু এখানে রাত্রি যাপন করে। আমরা কথা বলেছিলাম বেশ কয়েকজনের সাথে, আসলে তারা যেটি বলছেন বর্তমানে তাদের আসলে প্রয়োজনীয় শীত বস্ত্রের অভাবে তারা কিন্তু খুব কষ্টের মধ্য দিয়ে এখানে থাকছেন। যদি বিত্তবানরা এই সময় একটু এগিয়ে আসে তাদের কাছে, তাহলে হয়তো তারা কিছুটা হলে তাদের কষ্ট সেটি কমে আসবে, এমনটাই তাদের দাবি। পাশাপাশি আমরা কথা বলেছিলাম আরও সকালেই কাজের আশায় বের হওয়া কিছু খেটে খাওয়া মানুষদের সাথে। তারা যেটি বলছেন যে
আসলে প্রতি বছর শীত এলেই তাদের যে কষ্ট সেটি দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। এবারও ঠিক তার ব্যতিক্রম হয়নি। পাশাপাশি তারা কিন্তু সকালবেলায় কাজের আশায় বের হচ্ছেন, কিন্তু প্রয়োজনীয় কাজকর্ম পাচ্ছে না শীতের কারণে আর কি, এমনটাই আসলে তাদের বক্তব্য। আমরা সকালের দিকে দেখছি যে হালকা কুয়াশা আছে, হালকা কুয়াশার কারণে যে যানবাহনগুলো আছে তারা কিন্তু কিছুটা আলো হওয়ার পরেও তারা কিন্তু হেডলাইট জ্বালিয়েই কিন্তু তাদের যানবাহনগুলো চলাচল করছে। পাশাপাশি আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলে যেটি জেনেছি যে আজকে রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.0 ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল যেই তাপমাত্রা ছিল 11.4 ডিগ্রি সেলসিয়াস। তারা বলছেন যে এখন আসলে সপ্তাহখানেকের পর আরও তাপমাত্রা কিছুটা কমে আসার সম্ভাবনা আছে এবং সেখানে মৃদু থেকে মাঝারি ধরনের যে শৈত্যপ্রবাহ রাজশাহী অঞ্চলের উপর দিয়ে সেটি বয়ে যেতে পারে বলে তারা কিন্তু আভাস দিচ্ছেন এবং তারা বলছেন যে এখন আসলে সামনের দিনগুলোতে শীতের যে প্রকোপ সেটি আরও বৃদ্ধি পাবার কথা রয়েছে, এমনটাই আবহাওয়া অফিসের পক্ষ থেকে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। আপনারা দেখছেন যে এখানে মানুষগুলো আসলে কতটা কষ্টে এখানে রাত্রি যাপন করে। তারা কিন্তু অনেকেই শীতে কিন্তু কাতর হয়ে পড়েছেন এবং আমরা নগরীর যে ভদ্রা এলাকা আছে সেই ভদ্রা এলাকায় সকালে ঘুরে এসেছি। সেই এলাকাগুলোতে আমরা দেখেছি যে যেসব মানুষ বস্তি, যেসব ছিন্নমূল মানুষেরা সেখানে বসবাস করে তারা এই শীতের হাত থেকে বাঁচার জন্য খড়কুটো জ্বালিয়ে কিন্তু শীত নিবারণের জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং প্রতিদিনই কিন্তু আমরা সেইখানে এই চিত্রটি দেখতে পাই। অনেকে কিন্তু আপনারা দেখছেন যে এইভাবেই কিন্তু শীত বস্ত্র বা কম্বল গায়ে দিয়েও কিন্তু অনেকে এই শীত নিবারণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা এদিকে কথা বলেছিলাম চিকিৎসকদের সাথে, তারা যেটি বলছেন যে এই শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ার কারণে ঠান্ডাজনিত যে রোগগুলো আছে সেই রোগে আক্রান্তের সংখ্যা কিন্তু অনেকটাই বেড়ে গেছে এবং তারা কিন্তু সেবা দিতে গিয়েও রোগীদের হিমশিম খাচ্ছেন এমনটাই বলছেন। তবে এই আক্রান্তের মধ্যে কিন্তু শিশু ও বৃদ্ধের সংখ্যাটা অনেক বেশি এবং এই শীতের প্রকোপটা যখন বেড়ে যাচ্ছে তখন কিন্তু দেখেন যে মানুষগুলো আসলে অনেক কষ্টে আছে, সেগুলোই বলছিলাম, সেই চিত্রগুলোই আপনারা আসলে রাজশাহীর রেল স্টেশন এলাকা থেকে দেখছিলেন। এছাড়া আমরা যেদিন দেখছি যে সকালে রোদের দেখা মিলছে সেদিন কিন্তু সূর্য বের হওয়ার পর এই শীতের প্রকোপ কিছুটা কমে আসছে, কিন্তু আবারও বিকেল গড়িয়ে সন্ধ্যা হলে সেই প্রকোপ কিন্তু বাড়ছে। পাশাপাশি কনকনে যে ঠান্ডা বাতাস সেটি কিন্তু আছেই, এই কারণে কিন্তু এই বেশি শীত অনুভূত হচ্ছে এমনটাই আসলে জানিয়েছেন নগরবাসী। এতে করে তাদের যে স্বাভাবিক কাজকর্ম সেটিও কিন্তু একদম স্থবির হয়ে পড়েছে। সব মিলিয়ে একেবারে জনজীবন বিপর্যস্ত এমনটা বলা চলে এই অঞ্চলের। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে শীতের সর্বশেষ খবর। শীতার্থ মানুষের খবর জানাতে রাজশাহী রেল স্টেশন এলাকা থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি। উত্তরের হিমেল বাতাসে শীত বাড়ছে সারা দেশে, এতে সবচেয়ে ভোগান্তিতে আছেন নিম্ন আয়ের ও ছিন্নমূল মানুষ। শীতার্থ মানুষের খবর জানাতে এই মুহূর্তে ঠাকুরগাঁয়ের গড়েয়া বাসস্ট্যান্ড এলাকায় আছেন রিপোর্টার জিয়াউর রহমান বকুল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বকুল। ধন্যবাদ এশা। আপনি জানেন যে উত্তরের যেই জেলাগুলো আছে সেই জেলাগুলোতে কিন্তু বরাবরই এই শীতের তীব্রতা অনুভূতি হয়, ঠিক তেমনটি কিন্তু ঠাকুরগাঁয়ে এই শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। তবে আমরা বলতে পারি যে গত 2 থেকে 3 দিন ধরে সূর্যের যে উষ্ণতা সেই উষ্ণতা কিন্তু বৃদ্ধি পেয়েছে। সে কারণে সূর্যের উষ্ণতা বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু তাপমাত্রা অনেকটাই বেড়েছে। আর এই অবস্থায় আমরা বলতে পারি যে কয়েকদিন আগে যেভাবে শীতের ঘন কুয়াশা ছিল এবং হিম বাতাস ছিল, সেই হিম বাতাস কিন্তু অনেকটাই কমে এসেছে। তো আমরা এই হিমালয়ের পার্শ্ববর্তী জেলায় অবস্থান করার কারণে এখানকার মানুষ তারা কিন্তু বরাবরই শীতের যে তীব্রতা শিকার হয়, সেই কারণে কিন্তু এখানকার শ্রমজীবী মানুষ যারা আছে, যারা খেটে খাওয়া মানুষ আছে, যারা স্থানীয়রা আছে, তারা কিন্তু বরাবরই এই শীতের কবলে পড়ে। তো এই অবস্থাতে সাধারণ মানুষের দুর্ভোগ কিন্তু অনেকটাই বাড়ে। তো আমরা বলতে পারি যে আজকে আমরা খবর নিয়েছি আমাদের পার্শ্ববর্তী জেলা পঞ্চগড়, সেখানে তেঁতুলিয়া আবহাওয়া অফিস আছে, আমাদের প্রতিনিধি জানিয়েছেন আজকে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.0 ডিগ্রি সেলসিয়াস। আর ঠাকুরগাঁয়ে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.8 ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় কিন্তু শীতের যে তীব্রতা সেই শীতের
তীব্রতা কিন্তু অনেকটাই কমে এসেছে। তো আমরা চেষ্টা করব যে একজন সাধারণ মানুষের সাথে কথা বলার জন্য, যে আসলে শীতের পরিস্থিতি নিয়ে আমরা একটু জানতে চাইবো তার কাছে। শীতের কি অবস্থা, বর্তমান পরিস্থিতি যদি একটু বলেন। প্রথমত বলতে চাচ্ছি যে বর্তমান পরিস্থিতি আগের থেকে একটু উন্নত হয়েছে, তবে একটা বিষয় এখানে লক্ষণীয় যে দিনের থেকে রাতের তাপমাত্রা এটি কিন্তু ক্রমাগতভাবে কমেই যাচ্ছে। আর এবার যে বিষয়টা হয়েছে যে আমরা ইতিমধ্যে কিন্তু দুবার শৈত্যপ্রবাহ এই এলাকা দিয়ে চলে গিয়েছে, ফলে যে শীতে যে মানুষের যে অবর্ণনীয় যে কষ্ট বা দুর্দশা সেটা কিন্তু এখন কিছুটা কমলেও রাতের তাপমাত্রা কিন্তু বাড়তেছে না। এই ইদানিং 1-2 দিন হলো যেটি হচ্ছে যে আমরা কিন্তু রেগুলার দেখেছি যে রাতের তাপমাত্রা 9 থেকে 10 ডিগ্রির মধ্যে ছিল, সেটি কিন্তু এখন একটু বেড়েছে। আপনি বললেন যে 12 ডিগ্রি আজকে, 12 এবং 13, তো সেটি অবশ্যই ভালো। তবে আমরা যত কিছুই বলি না কেন, শীতের যে মানুষের যে দুর্দশা, বিশেষ করে ছিন্নমূল খেটে খাওয়া মানুষ যারা, দরিদ্র মানুষ যারা, এবং তারা কিন্তু কষ্ট পাচ্ছে। এবং এবার কিন্তু শীতবস্ত্র গতবারের তুলনায় যেভাবে দেওয়া হয়েছিল সেই ধরনের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি বিভিন্ন সংস্থা এবং সরকারিভাবে কিন্তু সেটা আমরা লক্ষণীয় না। যেটি দেওয়া হচ্ছে জেলা প্রশাসনের মাধ্যমে আমরা দেখেছি সেটিও খুব সামান্য। তবে এই দিকটা যদি একটু প্রশাসন নজরে দেয় যে এখনও কিন্তু মানুষ শীতে যে তাদের যে কষ্ট, তাহলে সেই কষ্টটা কিছুটা হলেও লাঘব হতো। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে একজন স্থানীয় এলাকাবাসী, তিনি জানাচ্ছিলেন যে শীতের যেই পরিস্থিতিতে মানুষের যে শিকার হতে হয় সেই দুর্ভোগের কথা। তো আমরা বলতে পারি যে ঠাকুরগাঁয়ে বরাবরই কিন্তু শীতের পরিস্থিতি সেইভাবেই কিন্তু বাড়ে। তবে সামনে আমরা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী যেটি খবর পেয়েছি যে কয়েকদিনের মধ্যে আরেকটি শৈত্যপ্রবাহ আসার কথা রয়েছে। যদি সেই শৈত্যপ্রবাহটি শুরু হয় তাহলে কিন্তু আবারও দুর্ভোগে পড়বে সাধারণ মানুষ। তো এই ছিল ঠাকুরগাঁ থেকে সর্বশেষ পরিস্থিতি, শীতের পরিস্থিতি। এশা, শীতার্থ মানুষের খবর জানাচ্ছিলেন ঠাকুরগাঁও থেকে সহকর্মী জিয়াউর রহমান বকুল। ভারত থেকে আমদানির কারণে সাতক্ষীরার দেশি পেঁয়াজের দাম কেজিতে 5 থেকে 6 টাকা কমে গেছে। ভরা মৌসুমে পেঁয়াজ আমদানির সিদ্ধান্তে দাম কম পাওয়ায় কৃষক এবং আমদানিকারক উভয়ই ক্ষতিগ্রস্ত হবে বলে দাবি সংশ্লিষ্টদের। পেঁয়াজের ঘাটতি আছে উল্লেখ করে কৃষি অফিস বলছে, ভরা মৌসুমের পর পেঁয়াজ আমদানি হলে লাভবান হতো উভয় পক্ষ। সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। 3.5 মাস বন্ধ থাকার পর গত শনিবার থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। ইতোমধ্যে 750 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। আমদানিকৃত পেঁয়াজের বিক্রয় মূল্য কেজি প্রতি 38 থেকে 40 টাকা ধরায় এখনও বাজারজাত হয়নি। তবে দেশি পেঁয়াজের চাহিদা বেশি ও দাম কেজি প্রতি 25 থেকে 28 টাকা। এতে বিক্রেতারা ভারতীয় পেঁয়াজ কিনছেন না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এই পেঁয়াজটা আমরা এখন 25 টাকা থেকে 28 টাকা আমরা বেচতেছি। ভারতের যে পেঁয়াজ আসছে ওই পেঁয়াজ তো আমাদের এখন চলতেছে না। পেঁয়াজ আমদানির মধ্য দিয়ে ভারতে আটকে থাকা এলসির টাকা আসতে থাকায় সন্তুষ্ট আমদানিকারকরা। ব্যবসা শুরু হতে আমাদের কিছুটা আশা সঞ্চয় হয়েছে যে আমাদের ব্যবসা যদি চালু থাকে তাহলে হয়তোবা আমরা আমাদের সমস্ত কিছু বজায় থাকবে, ব্যাংক সহ আমাদের যে ক্ষতি যেটা হয়েছে সেই ক্ষতিটা হয়তো পোষায় নিতে পারবো। তবে ব্যবসায়ীদের মতে ভরা মৌসুমে পেঁয়াজ আমদানির ফলে ক্ষতিগ্রস্ত হবে কৃষক ও আমদানিকারক উভয়ই। বন্ধ হওয়ার কারণে যেমন আমাদের ব্যাংকের ইন্টারেস্ট আনতে হচ্ছে, বিভিন্ন সোর্স থেকে আমরা টাকা নেই, সেখান থেকে যেমন আমাদের রেমারেজ দিতে হচ্ছে, তেমনি আবার হুট করে পেঁয়াজ আসার কারণে আমাদের ব্যবসায়ীরা যেমন ক্ষতিগ্রস্ত হবে, সঠিক মূল্য পাবে না, এবং আমাদের দেশীয় কৃষক যারা তারাও সঠিক মূল্য পাবে না বলে আমরা মনে করছি। বছরে পেঁয়াজের ঘাটতি রয়েছে জানিয়ে কৃষি অফিসও বলছে, ভরা মৌসুমের পরেই পেঁয়াজ আমদানি করলে কৃষকেরা উপকৃত হতো। ভারতীয় যে পেঁয়াজগুলো আমাদের বাংলাদেশে ঢোকে, এগুলো আমাদের উৎপাদন মৌসুমে না ঢুকে যদি অমৌসুমে ঢোকে তাহলে আমাদের চাষিরা এক্ষেত্রে কিছুটা হলেও লাভবান হতে পারে। এবার জেলায় 620 হেক্টর জমিতে 6000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সময় সংবাদ, সাতক্ষীরা। সরকারিভাবে দেশে 8-9 লাখ মেট্রিক টন পেঁয়াজের ঘাটতির কথা বলা হলেও বাজারের চিত্র ভিন্ন। চাহিদার তুলনায় সরবরাহ বেশি হওয়ায় নষ্ট হচ্ছে আমদানি করা পেঁয়াজ। এতে লাভের চেয়ে লোকসানেই বিক্রি হচ্ছে পেঁয়াজ। এমন অবস্থায় ভারতীয় পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত মরার উপর খাড়ার ঘা বলেছেন ব্যবসায়ী ও কৃষক।
কাজল আব্দুল্লাহর রিপোর্ট। গত সেপ্টেম্বরে অভ্যন্তরীণ সংকট দেখিয়ে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে ভারত সরকার। চাহিদা পূরণে দেশের ব্যবসায়ীরা চীনের পাশাপাশি নতুন বাজার হিসেবে এলসি পাঠায় মিশর, নেদারল্যান্ডসে। দুঃসময়ে চাহিদা পূরণে সেসব দেশ থেকে আমদানি করা সাদা ও লাল পেঁয়াজে এখনও ভরপুর রাজধানীর মোকামগুলো। সরবরাহের তুলনায় বিক্রি না হওয়ায় পৌঁছে যাচ্ছে এসব পেঁয়াজ। তার উপর দেশে এখন পেঁয়াজের ভরা মৌসুম। এ অবস্থায় লোকসানেই বিক্রি হচ্ছে সব ধরনের পেঁয়াজ। এর মধ্যেই ভারতের রপ্তানি বাজার খুলে দেয়া এবং আমদানিতে সরকারের সিদ্ধান্তে ক্ষতির সম্মুখীন সব পর্যায়ের ব্যবসায়ীরা। যেহেতু আমাদের নতুন পেঁয়াজ এখন উঠতেছে, আমাদের এখানে পর্যাপ্ত পেঁয়াজ আছে। এখন ইন্ডিয়া না হলেও সমস্যা হবে না। আমাদের বেচাকেনা খুব খারাপ, মানে যে আপনার ইন্ডিয়া থেকে পেঁয়াজ আসবে বলে এখানে অনেক পাইকার আছে যে পেঁয়াজ কিনতেই চাচ্ছে না। ভারতের পেঁয়াজ আসবে তখন এসব পেঁয়াজ ধরবে না, আরো নষ্ট হয়ে যাবে। যারা এবছরে পেঁয়াজের ইম্পোর্ট করছে তারা একেবারে ফকির হয়ে গেছে। যে পেঁয়াজের 60 টাকা বর্তা, সেই পেঁয়াজ 15 থেকে 20 টাকা বিক্রি হচ্ছে। এদিকে উৎপাদন খরচেও পেঁয়াজ বিক্রি করতে না পারায় সরকারের সুনজরের দাবি জানান পেঁয়াজ চাষিরা। বিঘা প্রতি উৎপাদন খরচ হচ্ছে আপনার 60, 65, 70, 75 যাচ্ছে। এখন কৃষক এইগুলা করে, এদেশের সরকার কৃষককে মারি ফেলা দিয়ে সবচেয়ে উত্তম হবে। সর্বনিম্ন 40 টাকা কেজি খরচ পড়ে যাচ্ছে আমার, সেখানে বেচতেছি 28, 29, 30, 31, এর বেশি বেচা হচ্ছে না। সরকারের কথা শুনে দেশে পেঁয়াজ উৎপাদনটা এবার বাড়াই দিয়েছিলাম, কিন্তু সরকার যেভাবে চাষিকে যদি মেরে ফেলে সেই ক্ষেত্রে পেঁয়াজ উৎপন্ন চাষি আর করবে না। রাজধানীর শ্যামবাজারে পাইকারিতে প্রতি কেজি দেশি পেঁয়াজ 28 থেকে 35 ও আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে 16 থেকে 28 টাকা দরে। এছাড়া ভারতীয় পেঁয়াজ আমদানি হলে প্রতি কেজির দাম পড়বে 45 টাকা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। আমদানি কমে যাওয়ায় রাজশাহীর বাজারে বেড়ে গেছে ছোট বড় সব ধরনের মাছের দাম। খালবিলের পানি কমলেও ভরা পুকুর থেকে মাছ তুলছেন না জেলেরা। এতে মাছের যোগান কমে বেড়েছে দাম। রাকিবুল হোসেনের রিপোর্ট। খালবিল, নদীনালা সহ জেলার পবা, দুর্গাপুর ও মোহনপুর উপজেলার বেশিরভাগ জলাশয়ের পানি না থাকায় সংকট দেখা দিয়েছে মাছের। তাতে বাজার থেকে অনেকটাই উধাও ছোট মাছ। শীতের কারণে পুকুর থেকেও মাছ তুলছেন না জেলেরা। এতে রাজশাহীর বাজারে বেড়েছে রুই, কাতল, মৃগেল, পাবদা, চিতল ও ট্যাংরার দাম। নদীর মাছ নাই, খালবিলেরও মাছ আস্তে আস্তে কমে যাচ্ছে। শীতের টাইমে তো এখন অত মাছ হয় না, সিজন আছে, এরপরে আবার বেশি হবে। পানি এখন ওইভাবে কমে না, এই কারণে নদীর মাছগুলো আসলে কম ধরছে। পানি একটু কমে গেলে নদীর মাছগুলো আবার আমদানি বেশি হবে। ব্যবসায়ী ও জেলেরা বলছেন খরচের তুলনায় দাম কম পাওয়ায় পুকুর থেকে মাছ ধরছেন কম। আমি 3টা পুকুর করেছি, 3টাতে 1.5 লাখ টাকা লস এই বছর, বুঝতে পেরেছেন? এই জন্য দেখতে এসেছি বাজার কেমন। এই সময় দামটা একটু কম, যারা মাছ চাষ করে তো তাদের জন্য খুব কষ্টকর এটা বিষয়। এই অবস্থায় মাছ কিনে খুচরা বাজারে বিক্রিতে দিশেহারা ফেরি ব্যবসায়ীরা। আড়তে বেশি দাম হলে আপনার পাড়াতে তোলে বুঝছে না, পাড়াতে বুঝতে চাইছে যে ওরা কম রেটে দেখাতে চাইছি। আড়তে দাম বেশি, আমরা বাজারে লেগে যায় সীমিত লাভে আপনার বিক্রি করি। 120 কিনছি, তখন এমন দিন আছে পাড়াতে লেগে যায় আমাদেরকে 110ও বেচতে হয়। পুকুর মালিক ও ব্যবসায়ীরা বলছেন শীত কমে ফেব্রুয়ারির মাঝ সময় না আসা পর্যন্ত কমবে না মাছের দাম। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। শীতে খালবিল শুকিয়ে যাওয়ায় সব ধরনের মাছের সরবরাহ বেড়েছে বাজারে। এই মুহূর্তে নওগাঁর সান্তাহার মাছের আড়তে আছেন রিপোর্টার এমআর রকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রকি। ধন্যবাদ এশা। এখন কিন্তু নদী এবং জলাশয়গুলো থেকে বেশি মাছ আসছে আড়তগুলোতে। ভোর সকালে মাছের যারা জেলে রয়েছেন তারা নিয়ে আসছেন আড়তে, এবং তাদের এই সময়টাতে যেটা মাছ বেশিরভাগ দেশীয় মাছের কিন্তু দাম এই কিছুটা কম আমরা লক্ষ্য করছিলাম। গত 1-1.5 সপ্তাহ থেকে কিন্তু আস্তে আস্তে এই হাইব্রিড জাতীয় যেসব মাছ রয়েছে এই মাছগুলো কিন্তু কিছুটা দামের ক্ষেত্রে 20 টাকা 15 টাকা পর্যন্ত কম বেশি ওঠানামা করছে। আজকের বাজারে আমরা যেটা লক্ষ্য করছিলাম হাইব্রিড জাতীয় এবং দেশীয় রুই, কাতল, মৃগেল, শোল এই জাতীয় মাছের সরবরাহ কিছুটা বেশি। এ কারণে দরের ক্ষেত্রে বলা হচ্ছে যে 10 থেকে 15 টাকা পর্যন্ত কমে এখানে কেনা বেচা চলছে। তবে এই সময়টাতে কিন্তু মাছের যে বাড়ন্ত এটা কিন্তু কমে আসে। এই কারণে নদী বা পুকুরে যারা মাছ চাষ করেন তাদের ক্ষেত্রে মাছ কিন্তু দ্রুত তুলে তারা বিক্রি করে দিয়ে থাকেন, এবং আড়তগুলোতে এখন কিন্তু এই মাছের সরবরাহ বাড়ার কারণে বেশ সস্তায় মাছ পাচ্ছেন যারা মাছ ক্রেতা রয়েছেন। এই কারণে কিন্তু তারা বেশ খুশি। অন্যদিকে মাছ চাষিরা বলছেন কিন্তু গত কয়েক সপ্তাহের ব্যবধানে মাছের দর ওঠানামার কারণে
তারা কিন্তু আর্থিকভাবে বেশ ক্ষতির মুখে পড়ছেন। তাদের ভাষায় বলা হচ্ছে যে মাছের যে খাদ্য, এই খাদ্যের দামটা কিন্তু তুলনামূলক গত 1-1.5 মাসে কয়েক দফা বৃদ্ধি হয়েছে, কিন্তু সেই তুলনায় মাছের দর ন্যায্য তারা পাচ্ছেন না। এবং মাছ চাষিরা বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়ে কিন্তু তারা মাছ চাষ করে থাকেন এবং তাদের একটা প্রত্যাশা থাকে যে মাছের এই বিক্রি করে তারা যে মুনাফাটা তারা নিশ্চিত করার জন্য বিভিন্ন দিক থেকে তারা একটা স্বপ্ন দেখে থাকেন। কিন্তু মাছ চাষিদের এই স্বপ্নটা কিন্তু অনেকটা ভেঙে গেছে বলা চলে। তারা বলছেন যে যে পরিমাণ আশা নিয়ে তারা মাছ চাষ করছেন সেই তুলনায় তারা কিন্তু দাম পাচ্ছেন না। আমরা এখানে লক্ষ্য করছিলাম দেশীয় যেসব মাছ, বিশেষ করে হাইব্রিড জাতীয় রুই, কাতল, মৃগেল, এটা প্রতি কেজি রুই বিক্রি হচ্ছে 160 থেকে 170 টাকা। অন্যদিকে পাঙ্গাস বা সিলভার কাপ জাতীয় দেশীয় মাছ, এই মাছগুলো কিন্তু বেশ সস্তায় পাওয়া যায়। এখানে এই মাছের যে বাজার ব্যবস্থা, এখানে লক্ষ্য করছিলাম 100 থেকে 95, 110 টাকা কেজিতে এই সিলভার কাপ পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে। অন্যদিকে শিং মাগুর যেটা চাষ করা হয়ে থাকে, এই মাগুরগুলো কিন্তু 210 টাকা, 220 টাকা দরে কিন্তু এখানে কিনা বেচা চলছে। তবে মাছের দরের ক্ষেত্রে যেটা বারবার বলা হচ্ছিল যে গত 1.5 সপ্তাহে কিন্তু তুলনামূলক এই আস্তে আস্তে নদী জলাশয়গুলো থেকে পানি নেমে যাওয়ার ফলে মাছ কিন্তু এখন এই বেশি আসছে। জেলেদের জালে কিন্তু এখন এই দেশীয় যেসব মাছ, বিশেষ করে এই ট্যাংরা, শোল, বোয়াল বা এই জাতীয় এই নদী জলাশয়ে যেসব মাছ হয়, এই মাছগুলো কিন্তু এখন তুলনামূলক বেশি আসার কারণে এই চাষ করা মাছের বাজারে একটা প্রভাব পড়েছে এবং প্রত্যাশিত দরের জায়গাটা কিন্তু এখানে তারা একটু কম পাচ্ছেন। আর কি বিষয় জানি রাখি, এই জেলায় কিন্তু উদ্বৃত্ত মাছ চাষ করা হয়ে থাকে। এখানে প্রায় 78,000 মেট্রিক টন বার্ষিক মাছের উৎপাদন ক্ষমতা ধরেছে মৎস্য বিভাগ। এক্ষেত্রে কিন্তু প্রায় 20,000 মেট্রিক টন অতিরিক্ত মাছ এই জেলায় কিন্তু চাষ করে থাকেন চাষিরা। মাছ চাষিদের যেটা স্বপ্ন, তারা বরাবরই বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে থাকেন এবং মাছের উৎপাদন ব্যবস্থার সাথে কিন্তু একটা বড় জেলের সম্প্রদায় বা মাছ চাষিরা এখন সম্পৃক্ত হওয়ার কারণে আর্থিকভাবে তারা গত 1-1.5 বছরে বেশ লাভবান হচ্ছিলেন এবং এই জায়গায় মাছের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের কিন্তু একটা বড় ভূমিকা রাখছে এই নওগাঁর প্রান্তিক পর্যায়ে যেসব যারা মাছ চাষি রয়েছেন। তবে সব মিলে কিন্তু মাছ চাষিদের যেটা স্বপ্ন, এটা কিন্তু পূরণ হচ্ছে না বলছেন মাছ চাষিরা। বলছেন যে যেহেতু বিল জলাশয়গুলো থেকে এখন বেশি মাছ আসছে, এই কারণে কিন্তু এখন কিন্তু এই হাইব্রিড জাতীয় যেসব মাছ বা পারন্ত মাছ যেটা চাষ করা হয়ে থাকে, এই মাছের দরটা তুলনামূলক গত সপ্তাহের ব্যবধানে 10 থেকে 15 টাকা কেজিতে কমেছে এই আড়তে। তো এই ছিল নওগাঁর এই সান্তাহার পাইকারি আড়তের মাছ বেচা কেনার খবর আমার কাছে। বাজারে মাছ সরবরাহের খবর জানাচ্ছিলেন নওগাঁ থেকে সহকর্মী এমআর রকি। মুন্সিগঞ্জের ধলগাঁওয়ে পাইকারি হাটে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ। এতে সব ধরনের সবজির দাম কেজিতে কমেছে 5 টাকা থেকে 60 টাকা পর্যন্ত। বড় এই বাজারে তাজা ও কীটনাশকমূলক সবজি যাচ্ছে রাজধানী সহ বিভিন্ন জেলার হাট বাজারে। বিস্তারিত জানাচ্ছেন নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। প্রধান রাস্তা যেন সবজির মেলা। বেগুন, সিম, ফুলকপি, মূলা আর লাউয়ের সয়লাভ এই অঞ্চলের সবচেয়ে বড় সবজির পাইকারি হাট মুন্সিগঞ্জের ধলাগাঁও। সরাসরি কৃষক হরেক রকম সবজির এমন পসরা নিয়ে বসে। জৈব সারে উৎপাদিত কীটনাশক মুক্ত তাজা সবজির সমারোহের কারণে এই হাটের কদর বেশি। 3 দফা বন্যা মোকাবেলা করে প্রতিকূলতার মধ্যেও ব্যাপক ফলন হয়েছে এবার, কিন্তু চাহিদার তুলনায় সরবরাহ বেড়ে যাওয়ায় সস্তায় বিক্রি হচ্ছে সবজি। আলুর দামও রয়েছে কমতির দিকে। কৃষক এই কপিটা ফলাইতে তার কমপক্ষে 20 টাকা খরচ দিছে, এখন বিঘা 12 টাকা, 14 টাকা, 15 টাকা। 3 দফা বন্যার পরে এই ফসল ফলাইছি, অনেক কষ্ট হয়েছে, অনেক এর কোনো দাম নাই। সবজি অনেক কম দাম, মোটামুটি ভালো সবজি উঠছে। ধনিয়া পাতা সস্তা, পেঁয়াজ পাতা সস্তা, আলু সস্তা। আলুর দাম ছিল 40 টাকা, 35 থেকে 40 টাকা নতুন আলু, এখন আজকে বিকতে আছে 30 থেকে 28 টাকা কেজি। 2 ঘন্টার ভোরের এই সবজির হাটে প্রতিদিন 10 টনেরও বেশি সবজি বিক্রি হয়। নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। শীতে সরবরাহ বাড়ায় কমেছে সব ধরনের সবজির দাম। এই মুহূর্তে সবজি বেচা কেনার খবর জানাতে চাঁদপুরের পালবাজারে আছেন রিপোর্টার ফারুক আহমেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ফারুক।
এসে আপনাকে ধন্যবাদ। শীতের তীব্রতা কিছুটা কমে আসলেও চাঁদপুরের যে পাইকারি সবজির বাজার সেখানে সরবরাহ প্রচুর। অর্থাৎ আমরা গত সপ্তাহে যেমনটা দেখেছিলাম আজকে তার চাইতে অনেক বেশি সরবরাহ। প্রতিদিন সকাল 7টা থেকে এই চাঁদপুর শহরের সবচেয়ে যে ব্যস্ত পাইকারি সবজির বাজারটি আছে সেখানে এই সবজির যে সরবরাহ অন্য যে সময়গুলো ছিল তার চাইতে এখন অনেক অনেক বেশি। আমরা যদি বলি এই মুহূর্তে আপনাকে একটা শাক দেখাচ্ছি, এটাকে পালং শাক বলে। এই পালং শাক গত সপ্তাহে যে পরিমাণ এখানে সরবরাহ ছিল আজকে তার চাইতে অনেক অনেক বেশি। তার পাশে ধনে পাতা আছে। আমি যদি ধনে পাতার কথা বলি, ধনে পাতা এখানে অনেক সরবরাহ হচ্ছে। আমরা এই যে পালবাজারে এসেছি, এখানে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন যে এখানে সবজির যে এত সরবরাহ তার চাইতে কিন্তু তাদের যে ক্রেতা সেই ক্রেতার পরিমাণ কিন্তু বাড়ছে না। অর্থাৎ এই বাজারগুলোতে বা জেলার বাইরে থেকে যারা এখানে ক্রয় করতে আসেন খুচরা বিক্রেতা, তারা সেই একই সংখ্যা, কিন্তু তাদের সংখ্যা না বাড়লেও কিন্তু এখানে সরবরাহ বেড়ে চলেছে। আমি কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলবো যে আসলে এই যে চাঁদপুরের সবজির বাজারে যে এই সরবরাহ, এই সরবরাহের আসলে এই কারণটা কি এবং দরদামে বা কেমন? আর প্রচুর আমদানি বলতে এখন তো সিজন, শীতকালীন সিজন, তো এই জন্য সব মাল আমদানি খুবই দাম কমে গেছে। আলু গত সপ্তাহে বেশি যা তার চেয়ে অনেক কম, আলু 20 টাকা 22 টাকা 23 টাকা কিন্তু আসতেছে। আলু কাস্টমার একটু কম হয়। এখন এই অবস্থা প্রত্যেক বছর এই সময় এরকমই থাকে। আমাকে এই ব্যবসায়ী যেমনটি জানালেন যে আসলে এখানে যে সরবরাহ আসলে বাড়তে থাকছে, অর্থাৎ এই যে বাড়ার যে গতি সেটি হলো যে একে তো শীতকাল, তার মধ্যে এখন সবজির আবাদ হচ্ছে খুব বেশি। অর্থাৎ আমাদের চাঁদপুরে যে চরাঞ্চল গুলো আছে বা অন্যান্য যে এলাকাগুলো আছে, তাছাড়া যে রাজধানী ঢাকা কারওয়ান বাজার, কুমিল্লার নিমসার, চট্টগ্রামের মিরসরাই থেকে শুরু করে আশপাশের জেলাগুলো, এমনকি যশোর থেকেও এখানে সবজি সরবরাহ হচ্ছে। এত পরিমাণ সবজি যে চাঁদপুরের বাজারে আছে, বাজার ধরার জন্য পাইকাররা যে এখানে ভিড় করছেন, আসলে সেটি একটা দেখার মতো দৃশ্য। আমি আরেকজন পাইকারের সাথে কথা বলবো। ভাই, এই যে চাঁদপুরের বাজারটা যে এত জমজমাট, হ্যাঁ, সেই জমজমাটের কারণটা কি বলেন তো আমাকে? কারণটা চারিদিকের থেকে মাল আসতেছে। কেন কেন বলেন তো, এখানে বাজারে এত লোকজন আসে কেন? এখানে লোকজন সবাই চারিদিকের থেকে লোক আসে, আসা মালপত্র নেয়, এই জন্য জমজট হয়। আচ্ছা, হ্যাঁ, আমাকে এই ব্যবসায়ী আসলে যেমনটি জানালেন যে এখানে মূলত উনি যে কথাটা আমাকে বলতে চেয়েছিলেন, এখানে যাতায়াত ব্যবস্থাটা খুব ভালো। অর্থাৎ সড়ক, নদীপথ, রেলপথ, সব পথে এখানে যাতায়াতটা খুব সুগম। ফলে যাতায়াত সুবিধার জন্য এখানে যে খুচরা ক্রেতারা আছেন, যারা বিভিন্ন বাজারে বিক্রি করে থাকেন সাধারণ ভোক্তার কাছে, তাদের জন্য এটি একটি ভালো জায়গা। আমি যদি আজকে বাজারের যেই কয়েকটি সবজির মূল্য প্রতি কেজি হারে যদি বলি এই পাইকারি বাজারে, তাহলে আলু প্রতি কেজি, নতুন আলু যেটি একটি 25 টাকা দরে বিক্রি হচ্ছে, সিম বিক্রি হচ্ছে 28 থেকে 30 টাকা, টমেটো 60 টাকা টমেটো নেমে এখন 30 টাকা চলে এসেছে। আর কাঁচামরিচের দাম যেটি 100 টাকা থেকে 80 টাকা সর্বনিম্ন ছিল, সেটি এখন 60 টাকা নেমে এসেছে। গাজরের কথা যদি বলি, গাজর 25 টাকা থেকে 30 টাকা, ফুলকপি, বাঁধাকপি 18 থেকে 20 টাকা, পেঁপে 20 টাকা। এছাড়া অন্যান্য যে সবজিগুলো আছে, বিশেষ করে যে পালং শাক আমি প্রথম দেখিয়েছিলাম, সেই পালং শাকের দাম এত কমেছে যে সেটি 6 থেকে 8 টাকা পর্যন্ত প্রতি কেজি বিক্রি হচ্ছে। আমি আরো কয়েকজন, আপনারা যারা বিভিন্ন বাজার থেকে ক্রয় করতে আসেন, আমি দু একজনের সাথে কথা বলবো যে আসলে আপনারা এই যে বাজারগুলো থেকে যে আসেন, ভাই, আপনি তো একজন খুচরা বিক্রেতা, বলেন তো এখানে পালবাজারে আসেন কেন? এখানে মাল নিতে, আমরা মাল নিতে আসি, আইসা বিভিন্ন ধরনের মাল নেই, নেওয়ার পরে কম দামে নিতে পারতেছি, ব্যস্ত করতেছি। আপনি কোথায় থেকে আসলেন? তালতলা থেকে। আচ্ছা আচ্ছা, আপনি কোথায় থেকে আসলেন? আপনি বলেন তো এখানে কেন আসেন? এই বাজারের সুবিধাটা কি? মাল কিনতে আসি। হ্যাঁ, সুবিধাটা কি? এখানে সুযোগ সুবিধা পাওয়া যায়, অথবা জায়গাতে রেট কম পাওয়া যায়, মাল ভালো পাওয়া যায়, এই জন্য আসি। আসলে এখানে যারা ক্রেতা আছেন, অর্থাৎ বাজারগুলোতে যারা এই সবজি বিক্রি করেন, তাদের একটাই কথা যে এখানে টাটকা, সতেজ এবং বিষমুক্ত সবজি পাওয়া যাচ্ছে। একই সঙ্গে এখানে যে দাম, অর্থাৎ যে মূল্য, সবজির যে প্রতিদিন যে এই প্রতিযোগিতামূলক যে দরদাম, সেটি আসলে ক্রমশ নিম্নমুখী। ফলে তাদের একটা প্রতিযোগিতা চলে যে কোন পাইকার থেকে তারা তাদের প্রয়োজনীয় সামগ্রীটি কিনবেন, অর্থাৎ সবজি কিনবেন, সেটি তাদের জন্য এক ধরনের প্রতিযোগিতা হয়ে দাঁড়িয়েছে।
আর আমি যদি বলি যে প্রতিদিন সকাল 7টা থেকে রাত 9টা 10টা পর্যন্ত এই বাজারটি বেশ জমজমাট থাকে। এ ছিল আমার কাছে চাঁদপুরের সবচেয়ে পাইকারি সবজির বাজার পাল বাজারের সবশেষ তথ্য। এশা বাজারের সবজি সরবরাহের খবর জানাচ্ছিলেন চাঁদপুর থেকে সহকর্মী ফারুক আহমেদ। মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ নিতে মরিয়া রিপাবলিক ও ডেমোক্র্যাট শিবির। জর্জিয়ায় 2 সিনেট পদের রান অফ নির্বাচন আজ। নির্বাচন ও মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতা হস্তান্তরের খবর জানাতে এই মুহূর্তে নিউ ইয়র্কে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাকি, আপনাকে ধন্যবাদ। যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিনই হাজার হাজার মানুষ মারা যাচ্ছেন এবং লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন। এরকম অবস্থার মধ্যে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে কিন্তু উত্তাপ ছড়িয়ে পড়েছে। যে উত্তাপ শুরু হয়েছিল নির্বাচনের আগে, সেই নির্বাচন শেষ হওয়ার পরেও কিন্তু রাজনীতির উত্তাপ কিন্তু কোনোভাবেই কমছে না। প্রতিদিন এই রাজনৈতিক কারণে এই নির্বাচনকে কেন্দ্র করে এই ক্ষমতা হস্তান্তরের ঘটনায় একটি জটিল মোড় নিতে যাচ্ছে মার্কিন রাজনীতি, যা কখনো যুক্তরাষ্ট্রের মানুষ এর আগে দেখেনি। এখন ক্ষমতা হস্তান্তরের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে নানান ধরনের নাটকীয়তা প্রতিদিন তৈরি হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার দল রিপাবলিকান পার্টি, তারা কিন্তু এই ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটা খুব জটিল করে ফেলছে। এরকম একটি অবস্থায় আগামীকাল অর্থাৎ যে যুক্তরাষ্ট্রের যে মঙ্গলবার শুরু হবে, রাত পেরোলেই সেই মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেটে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন আছে। সেই নির্বাচনটি হচ্ছে কংগ্রেসে 2টি আসনে সিনেট আসনের নির্বাচন। এই নির্বাচন দুটি কিন্তু হয়েছিল নভেম্বরের 3 তারিখে প্রেসিডেন্সিয়াল ইলেকশনের সময় কিন্তু সেই নির্বাচন হয়েছিল। কিন্তু এখানকার নিয়ম অনুযায়ী যে সিনেট আসনে যিনি বিজয়ী হবেন তাকে অন্ততপক্ষে মোট ভোটের 51% ভোট, অর্থাৎ 50%-এর বেশি ভোট আসলে তাকে পেতে হবে। তো সেই নির্বাচনে এই জর্জিয়া স্টেটের দুজন কেউই কোনো সিনেট প্রার্থী তারা কিন্তু 50%-এর বেশি ভোট পায়নি, যে কারণে এটিকে ইংরেজিতে রান অফ ইলেকশন বলা হয়। আমরা যদি বাংলায় বলি তাহলে এটি পুনর্নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবং এই নির্বাচনটি এই কারণেই এখানে খুব গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে সিনেটে এই মুহূর্তে যে 100টি আসন, যে সিনেটের যে 100টি উচ্চকক্ষ হতে যে 100টি আসন আছে, সেই 100টি আসনের মধ্যে 48টি আসন কিন্তু দখলে আছে ডেমোক্র্যাট দল। যে ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেন, তিনি বিজয়ী হয়েছেন এবং পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। এবং রিপাবলিকান পার্টি তারা কিন্তু তাদের দখলে আছে কিন্তু 50টি আসন। অর্থাৎ এখন যদি 51টি আসন অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ আসন যদি পেতে হয়, তাহলে অবশ্যই এই 2টি আসন জিততে হবে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টিকে। অন্যদিকে যে 48টি আসন ডেমোক্র্যাট পার্টির আছে, তারা যদি এই দুটি আসন জিততে পারে তাহলে 50-50 হবে। সেক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে সংবিধানের নিয়ম অনুযায়ী যখন কোনো ইস্যুতে উচ্চকক্ষ সিনেটে ভোট হবে, তখন এখানে ভোটাভুটির সময় ভাইস প্রেসিডেন্ট যিনি থাকবেন অর্থাৎ মাইক পেন্স এখন বর্তমানে আছেন, এবং ক্ষমতা হস্তান্তরের পরে কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত নতুন ভাইস প্রেসিডেন্ট হবেন, তার কিন্তু একটি ভোট থাকে, ভাইস প্রেসিডেন্টের একটি ভোট থাকে। এবং ভাইস প্রেসিডেন্ট যদি ডেমোক্র্যাট পার্টি যদি এই নির্বাচনে আগামীকালকের নির্বাচনে যদি জেতে এবং 50টি আসন পায়, তাহলে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস অবশ্যই তার দলকেই সবসময় সমর্থন করবেন এবং ভোট দেবেন। সেই ক্ষেত্রে ডেমোক্র্যাট পার্টি কিন্তু সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পাবে। আপনি জানেন নিশ্চয়ই যে নিম্নকক্ষ যে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস আছে, প্রতিনিধি পরিষদ, সেই প্রতিনিধি পরিষদে কিন্তু একচ্ছত্রভাবে ডেমোক্র্যাটরা কিন্তু সেখানে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। এখন এই কারণেই এই নির্বাচনটি খুব গুরুত্বপূর্ণ যে নিম্নকক্ষে ডেমোক্র্যাট প্রার্থী তারা সংখ্যাগরিষ্ঠ, পাশাপাশি নতুন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ডেমোক্র্যাট পার্টি জো বাইডেন। অন্যদিকে যদি উচ্চকক্ষ সিনেটেও যদি তারা সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারে, তাহলে একচ্ছত্র ক্ষমতার অধিকারী হবে ডেমোক্র্যাট পার্টি এবং সেই পার্টির প্রেসিডেন্ট জো বাইডেন। এবং ইমিগ্রেশন, অভিবাসন সংক্রান্ত ইস্যু এবং নানান সংক্রান্ত ইস্যুতে যে ডোনাল্ড ট্রাম্প যে সব উদ্যোগগুলো নিয়েছেন, সেই উদ্যোগগুলোর বিপরীতে আবারও আইন পাশ করার ক্ষেত্রে
এবং যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে কিন্তু ডেমোক্র্যাট পার্টি এবং জো বাইডেন একটি সুবিধাজনক অবস্থানে থাকবে যদি আগামীকাল মঙ্গলবার যে নির্বাচন জর্জিয়া স্টেটে হচ্ছে সেই দুটি আসন সিনেটে পায়। তো এই হচ্ছে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। তার পরের দিনেই কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ দিন রয়েছে সেটি হলো 6 জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যে ক্ষমতা গ্রহণ করবেন 20 জানুয়ারি, সেই ক্ষমতার আনুষ্ঠানিক ঘোষণাটি আসবে কংগ্রেস থেকে। উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ এই দুটি কক্ষেরই যৌথ অধিবেশন, উভয় কক্ষের যৌথ অধিবেশন অনুষ্ঠিত হবে জানুয়ারি 6 তারিখে এবং সেখানে কংগ্রেস আনুষ্ঠানিকভাবে জো বাইডেনকে বিজয়ী ঘোষণা করবেন। কারণ হচ্ছে জো বাইডেন নির্বাচনে বিজয়ী হয়েছেন, তারপরে যে ইলেকটোরাল কলেজের যে ভোট সেই ভোটেও তিনি কিন্তু তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এখন বাকি থাকে শুধুমাত্র একটি প্রক্রিয়া, সেটি হচ্ছে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের ঘোষণা। কিন্তু এই ঘোষণাটি নিয়েই কিন্তু এখন রাজনীতির রঙ্গমঞ্চে কিন্তু উত্তাপ ছড়িয়ে পড়েছে, নাটকীয়তা কিন্তু ছড়িয়ে পড়েছে এবং প্রতি মুহূর্তে বিষয়টি জটিল হয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সংবিধানে এই রাজনৈতিক এবং ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার এই জটিল বিষয়গুলো কখনো এত কাছাকাছি এভাবে কখনো প্রকট হয়ে উঠেনি। কিন্তু এখন ট্রাম্প যেভাবে এক একটি চাল দিচ্ছেন, দাবার চাল দিচ্ছেন, ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটি যেভাবে দীর্ঘসূত্রিতা হচ্ছে, তাতে করে কিন্তু প্রতি মুহূর্তেই এই ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটি জটিল হয়ে পড়ছে। এবং ইতিমধ্যে রিপাবলিকান পার্টির যে সিনেটের উচ্চকক্ষের যে 12 জন সদস্য আছেন, 50 জন সদস্যের মধ্যে 12 জন সদস্য কিন্তু তারা বলে দিয়েছেন যে জো বাইডেন ক্ষমতায় যাবে, এটি তারা চ্যালেঞ্জ করবেন। এখন এর আগে কখনো যুক্তরাষ্ট্রের কংগ্রেসে যখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয় বিজয়ী প্রার্থীকে যে তিনি 20 জানুয়ারি ক্ষমতা গ্রহণ করবেন, কখনো এর আগে এইভাবে চ্যালেঞ্জ করা হয়নি। তো সেই চ্যালেঞ্জ যদি করা হয় তাহলে কিন্তু এটি নিয়ে কিন্তু আবার আলোচনা হবে, উচ্চকক্ষে এবং নিম্নকক্ষে আলোচনা হবে এবং সেই আলোচনার পরে আবার ভোটাভুটি হবে। তো এই যে একটি জটিল প্রক্রিয়া, সেইভাবে 6 জানুয়ারি যে আনুষ্ঠানিক ঘোষণাটি আসার কথা, এখন যেটি রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এবং রাজনীতিবিদরাও মনে করছেন যে এখন যদি সিনেটররা যদি জো বাইডেনের ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া এবং জো বাইডেনের বিজয়কে চ্যালেঞ্জ করে তাহলে এটি নিয়ে আবার কিন্তু আলোচনা হবে এবং আলোচনা মানেই হচ্ছে দীর্ঘসূত্রিতা। সেই ক্ষেত্রে 6 জানুয়ারি আলোচনার পর আবার ভোটাভুটি হবে এবং সেটি কি, সেই সিদ্ধান্তটি কি এই দিনে দিনে আসবে কিনা, এই বিষয়টি নিয়ে কিন্তু অনিশ্চয়তা রয়েছে। যদিও একটি আশার কথা হচ্ছে যে সিনেটরদের মধ্যেই রিপাবলিকান পার্টির সদস্য যারা আছেন তাদের মধ্যে কিন্তু সবাই ডোনাল্ড ট্রাম্পের কিন্তু এই যে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াকে জটিল করে দেয়া সেটি কিন্তু সমর্থন করছেন না। ইতিমধ্যে 6 জন সিনেটর সদস্য, সিনেটের যে উচ্চকক্ষের যে মেজরিটি লিডার আছে ম্যাককনেল, তিনি সহ রিপাবলিকান পার্টির সদস্যরা কিন্তু ইতিমধ্যে বলে দিয়েছেন যে ট্রাম্পের এই ধরনের নাটকীয়তা, এই ধরনের অবৈধ যে সিদ্ধান্তগুলো আছে সেই সিদ্ধান্তগুলোর সাথে তারা একমত নন। এখন দেখা যাচ্ছে যে 50 জন সদস্য সিনেটর, সেই 50 জন রিপাবলিকান পার্টির সিনেটর সদস্যের মধ্যে যদি 6 জন যদি ডেমোক্রেটের পার্টিকে সমর্থন দেয়, জো বাইডেনকে সমর্থন দেয়, তাহলে যে ডোনাল্ড ট্রাম্প যেটি চাচ্ছেন এবং তার পার্টির অধিকাংশ নেতা যেটি চাচ্ছেন সেটি হয়তো বাস্তবে হবে না। সেই ক্ষেত্রে হয়তো 20 জানুয়ারি অবশ্যই জো বাইডেনই নতুন ক্ষমতা হস্তান্তর করবেন, কিন্তু তার মধ্যেও কিন্তু নানান ধরনের জটিলতা, নিত্য নতুন জটিলতা কিন্তু তৈরি হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ এশা। আপনাকে ধন্যবাদ। নির্বাচন ও মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতা হস্তান্তরের সবশেষ খবর জানাচ্ছিলেন নিউ ইয়র্ক থেকে সহকর্মী হাসানুজ্জামান সাকি। অবশেষে কাতারের উপর আরোপিত দীর্ঘ 3.5 বছরের সৌদি জোটের অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিল সৌদি আরব। কাতারের স্থানীয় গণমাধ্যমের এমন খবরে আনন্দিত প্রবাসী বাংলাদেশিরা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। অবশেষে অবসান ঘটল কাতারের ওপর সৌদি জোটের আরোপ করা দীর্ঘ 3.5 বছরের অবরোধের। সন্ত্রাসবাদের সমর্থন ও ইরানের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে 2017 সালের জুনে কাতারের উপর বিভিন্ন অর্থনৈতিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর। বন্ধ করে দেয়া হয় সব ধরনের সীমান্ত, যদিও বরাবরই সব অভিযোগ অস্বীকার করে আসছে কাতার। কুয়েতের আমির শেখ নওয়াফের প্রস্তাবে সম্মত হয়ে সৌদি আরব ও কাতার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ নাসার আল সাবাহ। অবরোধ প্রত্যাহার হওয়ার খবরে স্বস্তি প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। অবরোধ উঠে যাওয়াতে ব্যবসা বাণিজ্য আবার পুনরায় চালু হবে।
আমরা কাতার প্রবাসী যে সমস্ত বাঙালি আছি তারা প্রত্যেকে আনন্দিত, বিশেষ করে ব্যবসায়ীরা আনন্দিত। আমাদের যে চলাচল রুট এখন এরা ওপেন করে দিছে, আমরা যারা কাতারে আছি আমরা অত্যন্ত খুশি। আমরা এখান থেকে অনায়াসে সৌদিয়ে যেতে পারবো, সৌদির নাগরিকরা এখানে অনায়াসে কাতার আসতে পারবে। আমরা আশা করি আমরা যারা হজ উমরা করার জন্য যারা দীর্ঘদিন যাবত প্রতীক্ষা করে আছি, আল্লাহ পাক আমাদের আশা পূর্ণ করেছেন। ৩.৫ বছরের অবরোধ বিভিন্ন সময় মীমাংসা হওয়ার কথা থাকলেও বারবার পিছিয়ে এইবার প্রত্যাহারের কাঙ্ক্ষিত ঘোষণা আসলো। সময় সংবাদ, কাতার। খেলার খবর শেষ পর্যন্ত মাশরাফিকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজের জন্য ওয়ানডের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। ১ বছর পর জাতীয় দলে ফিরছেন সাকিব আল হাসান। ২৪ সদস্যের দলে একেবারে নতুন মুখ শরীফুল ইসলাম ও পারভেজ হোসেন ইমন। এদিকে ২০ সদস্যের টেস্ট দলে জায়গা হয়নি মাহমুদুল্লাহ রিয়াদের। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ, তাও আবার দেশের মাটিতেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রাথমিক দল নিয়ে আগ্রহের কমতি ছিল না। এর মাঝেই বিশেষ আগ্রহের জায়গা ছিল এক মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে। গুঞ্জন ছিল ম্যাচকে রেখেই ২৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হবে, তবে শেষ পর্যন্ত তা গুঞ্জনই থেকে গেল। এটা একটা কঠিন সিদ্ধান্ত ছিল, তারপরে বাস্তবতা আমাদেরকে মানতে হবে। সবাই মিলে সম্মিলিতভাবে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, মাশরাফিকে অফ করতে হয়েছে। প্রায় ২ দশক বাংলাদেশ দলকে সার্ভিস দিয়েছেন। ফিটনেসের প্রশ্ন উড়িয়ে দিয়ে বঙ্গবন্ধু কাপে বল হাতে দেখিয়েছেন ঝলক। তারপরও টাইগারদের সাবেক অধিনায়কের বাদ পড়া নিয়ে আলোচনা হওয়াটাই স্বাভাবিক। ওর সাথে ডিটেলস আমি আলোচনা করেছি, এখানে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং কিছু হয়। টিম ম্যানেজমেন্ট যেটা প্ল্যান দিয়েছে ভিশন 223, ঠিক আছে, 2023, তো ওই ভিশনটা মাথায় রেখে ওই ম্যানেজমেন্টের সাথে আমরা একসাথে হয়ে যে আগাচ্ছি। আমাদের ভবিষ্যতের দিকে তাকাতে হবে। মাশরাফির এখন আমি মনে করি হি স্টিল গুড, বাট আমি তো মাশরাফি 1 বছর পরে উইল বি ডিফিকাল্ট। ভিশন 2023 নিয়ে এগোচ্ছে বিসিবি। গেল 2 বছরে নজর কাড়া ইয়াংস্টারদের মধ্য থেকে তাই সুযোগ দেয়া হয়েছে জাতীয় দলে। আছেন অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী শরীফুল ইমনরা, ইয়াসির আলী রাব্বি, শেখ মেহেদি, নাসুম আহমেদ, হাসান মাহমুদরাও জায়গা করে নিয়েছেন। টপ 5 প্লেয়ার আছে, সিনিয়র প্লেয়ার, তারা তো যতদিন সার্ভিস দিতে পারে আমাদের খুব ভালো। 2023 সালের পরে তো আমাদেরকে চিন্তা করতে হবে, নতুনদের আমরা গড়ে তুলতে যাচ্ছি এদের ছত্রছায়ায়। আমরা চাই না যে ওরা যখন আসবে তখন যদি সিনিয়র প্লেয়ার না থাকে। শরীফুল কিন্তু আমাদের এ দলেও খেলে এসছে 2 বছর আগে, সো ও কিন্তু আমাদের মানে পাইপলাইনে আছে গত 2 বছর ধরে। এই আন্ডার ওয়ার্ল্ড কাপের আগে থেকে কিন্তু পাইপলাইন আছে। ইমন আমাদের কাছে হচ্ছে এক্সাইটিং ট্যালেন্ট, ওকে আমরা সুযোগ দিচ্ছি যে আরও দ্রুত রেডি করা যায়, সো দ্যাট ফিউচারে যেন ওকে কাজে লাগাতে পারে। তবে 20 সদস্যের টেস্ট দলে জায়গা হয়নি মাহমুদুল্লাহ রিয়াদের। কোনো স্কোয়াডে রাখা হয়নি আরেক সিনিয়র ক্রিকেটার ইমরুল কায়েসকে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। দেশের ফুটবলের জন্য পূর্বাঞ্চলে আধুনিক সুযোগ সুবিধার একটি স্টেডিয়ামের পরিকল্পনা বাফুফের। এ নিয়ে বৃহস্পতিবার ফুটবল ফেডারেশনের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেলের সঙ্গে সভায় বসবে অভিভাবক সংস্থাটি। এছাড়াও কমলাপুর স্টেডিয়ামে বাফুফের একাডেমি ছাড়াও নতুন ফুটবলার তৈরিতে নেওয়া পদক্ষেপ নিয়েও আলোচনা হবে সভায়। কমলাপুর স্টেডিয়ামে একাডেমির আধুনিকরণের জন্য ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে সুযোগ সুবিধা চাইবে বাফুফে। সময় সংবাদে জানিয়েছে সহ শতাধিপতি আতাউর রহমান ভুইয়া মানিক। রাজধানীর পূর্বাচল সবুজে ঘেরা প্রকৃতির অপরূপ সমারোহ। এরই মধ্যে এখানে ক্রিকেটের জন্য তৈরি হচ্ছে আলাদা স্টেডিয়াম। এবার ফুটবলের জন্য আধুনিক সুযোগ সুবিধার আলাদা একটি স্টেডিয়ামের স্বপ্ন দেখছে বাফুফে। পূর্বাচলকেই ভেন্যু হিসেবে বেছে নিয়েছে ফুটবলের অভিভাবক সংস্থাটি। স্টেডিয়াম নিয়ে নিজেদের পরিকল্পনা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে তুলে ধরবে বাফুফে। সেখান থেকে সবুজ সংকেত পেলেই শুরু হবে স্বপ্ন বাস্তবায়নের পরবর্তী ধাপ। এজন্য বৃহস্পতিবার বাফুফে ভবনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সঙ্গে সভায় বসবে বাফুফে। আমরা চাচ্ছি একটা কমপ্লায়েন্স স্টেডিয়াম, যেহেতু পূর্বাচলে একটা ক্রিকেটের স্টেডিয়াম হচ্ছে, এর পাশাপাশি যদি একটা ফুটবল স্টেডিয়াম হয় তাহলে ওইটা একটা স্পোর্টস হাব হবে। সেখানে ক্রিকেট স্টেডিয়াম আছে, ফুটবল এসে সবসময় খেলাধুলার লোকজন এখানে থাকবে, আশেপাশেও একটা স্পোর্টস জোনের মতো হবে। রাজধানীর কমলাপুরে চলছে একাডেমি নির্মাণের কাজ। প্রাথমিকভাবে বিভিন্ন বয়স ভিত্তিক দলকে রাখা হবে এখানে, তবে এর জন্য চাই অর্থ। ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে একাডেমির জন্য সহায়তা চাইবে বাফুফে। সে সঙ্গে পরিকল্পনায় আছে বিকেএসপিতে আলাদা একটি ভবন নিয়ে ফুটবলারদের প্রশিক্ষণেরও। আমরা আগামী বৃহস্পতিবারে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, আর আমার বিশ্বাস এই একাডেমির বিষয়ে মন্ত্রী মহোদয় আমাদেরকে সহযোগিতা করবেন এবং প্রয়োজনে আমাদের এই প্রকল্পগুলা প্রধানমন্ত্রী কাছেও উনি
উপস্থাপন করবেন। একাডেমিকে কেন্দ্র করে জাতীয় দলের পাইপলাইন তৈরিতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে বাফুফে। দুইটা প্রক্রিয়ায় আগাবো। আন্ডার-20 প্লেয়ারকে নিয়ে আমরা চেষ্টা করব একাডেমিতে কোচিং করে তাদেরকে ট্রেনিং দিয়ে তাদেরকে যেন ফার্স্ট ডিভিশনের ক্লাবগুলোতে খেলতে পারে, বিপিএলে খেলতে পারে বা ন্যাশনাল টিমে যেতে পারে। আরেকটা বড় পরিকল্পনা আছে, 10 থেকে 12 বছরের প্লেয়ার আমরা নেব। সেই প্লেয়ারগুলোর আউটপুট পেতে আমাদের অনেক লম্বা সময় লাগবে। সবকিছু ঠিক থাকলে মার্চের মধ্যে কমলাপুর স্টেডিয়ামে ঠিকানা গড়তে পারবে ফুটবলাররা। যে আমাদের 10 দিন 15 দিন। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। শিশু কিশোরদের খেলাধুলার খবর জানাতে এই মুহূর্তে মুন্সিগঞ্জের মীরকাদিম মাঠে আছেন রিপোর্টার মীর নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। উজ্জ্বল। না লাগবে না, ইনশাআল্লাহ সেফ আছি, সেফ। ব্যাটেড কই যে সকাল, সেই সকালে কিন্তু ভেজা মাঠে প্র্যাকটিস করছে এই মুন্সিগঞ্জের ক্ষুদে ক্রিকেটাররা এবং নানা বয়সী ক্রিকেটাররা। এখানে কিন্তু আমরা দেখছি যে এই ভোরের সূর্য উকি যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তারা মাঠে এই ওয়ার্ম আপ, গা গরম করে নেওয়া সহ খেলার নানা রকম কলা কৌশল রপ্ত করছে। এবং এইখানকার যে কোচ চিতা, তিনি এই যে বিভিন্ন রকম দীক্ষা দিচ্ছেন এই ক্ষুদে ক্রিকেটারদের। তো আমরা এই যে এখানকার কোচ, তার সঙ্গে কথা বলবো যে এই যে মফস্বলে এই ক্রিকেটকে জাগরুক করবার জন্য তিনি যে প্রচেষ্টা চালাচ্ছেন, তার চ্যালেঞ্জগুলো কোথায়? আপনি যদি বলতেন যে এখানকার যে ক্রিকেট প্রশিক্ষণ হচ্ছে, চ্যালেঞ্জটা কোথায়? আমাদের এখানে ক্রিকেট প্রশিক্ষণ হচ্ছে এখান থেকে এজ গ্রুপের কুয়াশাচ্ছন্ন যে সকাল, সেই সকালে কিন্তু ভেজা মাঠে প্র্যাকটিস করছে এই মুন্সি। আমাদের মূলত একটা ভালো মাঠে ভালো একটা টার্ফ নেই। ভালো একটা টার্ফ পেয়ে যদি আমরা একটা ভালো একটা টার্ফ পেয়ে যাই বা ভালো একটা টার্ফ পেয়ে যাই, তারা এখান থেকে ভালো প্লেয়ার হয়তো বা এই গ্রুপ থেকে অনেক ভালো প্লেয়ার এখান থেকে উঠে আসবে। একটা ভালো টার্ফের জন্য ভালো প্লেয়ার উঠে আসছে না। আপনি সবাইকেই থাকবেন যে আমাদের একটা ভালো টার্ফ, একটা ভালো কিছু থাকলে আমরা এখান থেকে ভালো প্লেয়ার উঠে আসবে। ধন্যবাদ আপনাকে। কোচ বলছিলেন যে এখানে যে নানা রকম উপকরণের সমস্যা আছে, টার্ফের সমস্যা, এখানে এই যে ক্রিকেটের এসব চ্যালেঞ্জের মাঝখান থেকেও কিন্তু এখানে যে প্র্যাকটিস হচ্ছে এবং এই অনুশীলন থেকে কিন্তু যে জাতীয় এই দলের যে সালাউদ্দিন শাকিল বোলার, এই তিনি সহ ঢাকা মাঠে খেলেন এরকম 20 জন প্লেয়ার উঠে এসছে এবং বিভিন্ন যে বয়স ভিত্তিক জেলা দল, সেখানকার অন্তত 30 জন ক্রিকেটার কিন্তু এখানে রয়েছেন। থেকে প্রায় 20 জন খেলা ঢাকা লিগ খেলতেছে। এখানে আমাদের মূলত একটা ভালো মাঠে ভালো একটা টার্ফ নেই। ভালো একটা টার্ফ নেই। যদি আমরা একটা ভালো একটা টার্ফ পেয়ে যাই বা ভালো একটা টার্ফ পেয়ে যাই, তারা এখান থেকে ভালো প্লেয়ার হয়তো বা এজ গ্রুপ থেকে অনেক ভালো প্লেয়ার এখান থেকে উঠে আসবে। একটা ভালো টার্ফের জন্য ভালো প্লেয়ার উঠে আসতে পারতেছে না। আপনাদের সবাইকেই থাকবেন যে আমাদের একটা ভালো টার্ফ, একটা ভালো কিছু থাকলে আমরা এখান থেকে ভালো প্লেয়ার বের হয়ে আসবে, উঠে আসবে। ধন্যবাদ আপনাকে। কোচ বলছিলেন যে এখানে যে নানা রকম উপকরণের সমস্যা আছে, টার্ফের সমস্যা, এখানে এই যে ক্রিকেটের এইসব চ্যালেঞ্জের মাঝখান থেকেও কিন্তু এখানে যে প্র্যাকটিস হচ্ছে এবং এই অনুশীলন থেকে কিন্তু যে জাতীয় এই দলের যে সালাউদ্দিন শাকিল বোলার, এই তিনি সহ ঢাকা মাঠে খেলেন এরকম 20 জন প্লেয়ার উঠে এসছে এবং বিভিন্ন যে বয়স ভিত্তিক জেলা দল, সেখানকার অন্তত 30 জন ক্রিকেটার কিন্তু এখানে রয়েছেন। বিকেএসপি তে সুযোগ পেয়েছেন 3 জন। একজন বিকেএসপি খুদে ক্রিকেটার আছে আমাদের সামনে, আমরা তার অনুভূতি জানবো। আপনার স্বপ্নটা কি, বলুন আমাদের। আসসালামু আলাইকুম। সব ক্রিকেটারের স্বপ্ন থাকে একদিন বাংলাদেশ জাতীয় টিমে খেলা। সেরকম আমারও স্বপ্ন বাংলাদেশ জাতীয় টিমে খেলা, মুশফিক ভাইয়ের মতো একটা জায়গায় খেলা। ধন্যবাদ আপনাকে। আরো 2 জন ক্ষুদ্র ক্রিকেটার, আমরা তাদের স্বপ্ন আমরা জানতে চাই, যে তোমার স্বপ্নটা যদি আমাদের বলতে। আসসালামু আলাইকুম। আমি ছোট থেকে ইচ্ছা, আমি যে একটা ঢাকা আমি ক্রিকেট চান্স পাবো জাতীয় দলের, আমি ক্রিকেট প্র্যাকটিস করবো। ধন্যবাদ। আরেকজন ক্ষুদে ক্রিকেটার আছেন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, যে তুমি কেমন ক্রিকেটার হতে চাও? আমার ছোটবেলা থেকে স্বপ্ন আমার একটা বিগ ক্রিকেটার হবো।
বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখছেন, এরকম কিন্তু নানা বয়সী শিশু কিশোররা তাদের স্বপ্নের কথা বলছেন। এবং যে আমাদের বাংলাদেশের যে ক্রিকেটের এখন স্বর্ণযুগ চলছে, সেখানে সাকিব আল হাসান, মুশফিকদের মতো যে বিশ্ব সেরা ক্রিকেটার তাদের স্থান করে নেবার জন্য তারা ব্যাটে বলে গাম জড়াচ্ছেন। এবং এই যে হাড় কাঁপানো শীত, সেটিকে উপেক্ষা করে কিন্তু তারা প্রতিদিন এই মাঠে এভাবেই কিন্তু তারা যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন যে কিভাবে নিজেকে দক্ষ একজন ক্রিকেটার করা যায়। এসে আপনি জানেন যে মুন্সিগঞ্জ বিক্রমপুর হচ্ছে ক্রীড়ার একটি বিশেষ ঐতিহ্য রয়েছে, যেখানে জাতীয় ক্রিকেট দলের যে অধিনায়ক ছিলেন গাজী আশরাফ লিপু, তিনি কিন্তু এই মাটির সন্তান। এবং নির্বাচক কমিটির যিনি প্রধান ছিলেন ফারুক, তিনিও কিন্তু এই মাটির সন্তান। এমন অনেক ক্রীড়াবিদ রয়েছেন। এছাড়া যে ইংলিশ চ্যানেল যিনি প্রথম এই উপমহাদেশে পাড়ি দিয়েছেন, তিনি হচ্ছেন ব্রজেন দাস। ব্রজেন দাসের জন্মস্থান এই বিক্রমপুরে। এরপরে স্বাধীন হবার পরে দেশে প্রথম যিনি বিদেশে পতাকা উড়িয়েছেন 1977 সালের 8 ডিসেম্বর শ্রীলঙ্কার আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে, তিনিও ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন, মোশাররফ হোসেন খান। এমন অনেক গুণী ক্রীড়াবিদ এখানে রয়েছেন। এছাড়া স্বাধীন বাংলা ফুটবল দলের যিনি সহ অধিনায়ক প্রতাপ শঙ্কর হাজরা, তারপর আরেকজন গুরুত্বপূর্ণ সদস্য যিনি রয়েছেন নওশের, এরকম অনেকেই কিন্তু এখানকার ফুটবল, ক্রিকেট, সাঁতার সহ নানা ক্ষেত্রে অবদান রেখেছেন। কিন্তু বিক্রমপুর মুন্সিগঞ্জের যে ঐতিহ্য ক্রীড়াঙ্গনে, সেটি কিন্তু অনেকটা এখানে ম্লান হয়েছিল। সেটিকে পুনরুদ্ধার করবার যে প্রয়াস, সেই প্রয়াস কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। এবং এই প্রয়াসের যে এখানকার ক্রীড়া সংস্থা, এখানকার যে সব উপজেলা ক্রীড়া সংস্থা রয়েছে, তাদের সরব অংশগ্রহণ আরো দরকার। এই যে গ্রিন ওয়েলফেয়ার ক্রিকেট একাডেমি রয়েছে, সেই ক্রিকেট একাডেমির যে সরব চেষ্টা, সেটি যদি এই ক্রীড়া সংস্থাগুলো থেকে প্রচেষ্টা চালায়, সেটি আরো বেশি এগিয়ে যেতে পারে বলে কিন্তু তারা বলছিলেন। এই মীর কাদিমের মাঠে ক্রিকেট অনুশীলনের এই ছিল সর্বশেষ। এশা। মুন্সিগঞ্জ থেকে শিশু কিশোরদের খেলাধুলার সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মীর নাসির উদ্দিন উজ্জ্বল। ফেডারেশন কাপের খবর। ছোট্ট শিশুকে স্বরবর্ণ শেখাতে লাগবে না গৃহশিক্ষক, এমনকি যেতেও হবে না স্কুলেও। ঘরেই শিশুদের 5ম শ্রেণী পর্যন্ত পড়াবে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট এডুবট। এডুবটের উদ্ভাবকদের দাবি, রোবটটিতে রয়েছে নার্সারি থেকে 5ম শ্রেণীর সব বইয়ের ডাটা। জিজ্ঞেস করলেই এডুবট বাংলা কিংবা ইংরেজি 2 ভাষাতেই বলবে ছড়া গল্প, কষবে অঙ্ক, করবে নাচও। উদ্ভাবকরা বলছেন চলতি বছরেই বাণিজ্যিকভাবে বাজারজাত করা হবে রোবটটি। শুভ খানের রিপোর্ট। আসসালামু আলাইকুম, আমি এডুবট। শুধু সৌজন্য বোধ কিংবা নিজের পরিচয় নয়, শিশুকে নার্সারি থেকে 5ম শ্রেণীর বইয়ের ছড়া কিংবা গল্পও শোনাবে কৃত্রিম বুদ্ধিমত্তার এই রোবটটি। একটি কবিতা শোনাও। পারিব না কালীপ্রসন্ন ঘোষ, পারিব না একথাটি বলিও না, কেন পারিবেন না তাহা ভাব একবার। শুধু বাংলা নয়, ইংরেজিতেও সমান পারদর্শী এডুবট, বলতে পারে জোকসও। গাণিতিক প্রশ্নের জবাবও দেয় নির্ভুলভাবে। ক্যালকুলেট 30 - 1 রিজাল্ট 29.0। এখানেই মুগ্ধতার শেষ নয়, আপনার শিশুকে আনন্দ দিতে শেখাবে নাচও। বিশেষ এই রোবটের উদ্ভাবক বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি বিইউবিটির শিক্ষার্থী আহসানুল আকিব জানালেন, এডুবটে কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে যোগ হয়েছে এপিআই প্রযুক্তির, যা ভয়েস কমেন্টকে টেক্সট আকারে পৌঁছে দেয় এডুবটের কাছে। এছাড়া রোবটটিতে কিউআর দেয়ায় কোনো তথ্য না জানলে তা গুগলে সার্চ করবে, গুগল থেকে টেক্সট নিয়ে ভয়েসে রূপান্তর করে সঙ্গে সঙ্গে বলে দেবে। আমরা এটা নিয়ে কাজ করছি, সেটা হচ্ছে ফেস ডিটেকশন, অর্থাৎ যাকে আমি রোবটটা দিব, যাদের কাছে রোবটটা থাকবে তাদেরকে সে চিনতে পারবে এবং তাদের নাম ধরে রাখতে পারবে। সাপোজ 1000 যখন বানাবো, তখন আমরা প্লাস্টিক মোল্ডে করব, যখন এটার প্রাইস হয়তো বা 500 সামথিং এরকম হবে। চতুর্থ শিল্প বিপ্লবের কথা মাথায় রেখে রোবোটিক্সে সক্ষমতা বাড়াতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানালেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। রোবোটিক্স পলিসি আমরা তৈরি করেছি, এগ্রিকালচার,
তারপরে ইন্ডাস্ট্রিয়াল রোবটস, এই জায়গাগুলোতে আমরা আমাদের সক্ষমতাটা তৈরি করছি। এডুবটের পাশাপাশি রেস্টুরেন্টের জন্য 4টি বাণিজ্যিক রোবটের অর্ডার এসেছে বলেও জানান তরুণ এই উদ্ভাবক। ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক এবং গ্লাভস পরে বের হবেন। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আবারও কঠোর লকডাউনে যুক্তরাজ্য। বরিস জনসন বললেন, নিয়ন্ত্রণের বাইরে করোনা পরিস্থিতি। ভারত থেকে অক্সফোর্ডের টিকা আমদানির অনুমোদন বাংলাদেশ ওষুধ প্রশাসনের। উল্টো পথে গাড়ি, যেখানে সেখানে যাত্রী ওঠানামা সহ সড়কে আইন ভাঙার মহোৎসব। শৃঙ্খলা ফেরাতে কঠোর হচ্ছে ডিএমপি। আপনার পুরা মাসের বেতন কিন্তু শুধু একটা ট্রাফিকের মামলায় খেয়ে যায়। করোনায় কন্টেইনার হ্যান্ডেলিংয়ে অর্জন হয়নি লক্ষ্যমাত্রা। কমেছে জাহাজ আসার সংখ্যাও। বিশ্ব র্যাঙ্কিংয়ে ছিটকে পড়ার শঙ্কায় চট্টগ্রাম বন্দর। চাহিদার তুলনায় সরবরাহ বেশি হওয়ায় নষ্ট হচ্ছে আমদানি করা পেঁয়াজ। দেশিটার দাম কেজিতে কমেছে 5 থেকে 6 টাকা। ক্ষতিগ্রস্ত সব পক্ষ। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।